শুভ সন্ধ্যা। বাংলাদেশ থেকে আমি তৌফিক জহুর আজকে আবারও একটি বিশেষ লাইভে চলে এলাম। উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় অনলাইন টেলিভিশন উদ্যানের আজকের লাইভের পর্বটি চলবে ২১৬তম। আজকের এই লাইভটি নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা এমন এক বিশেষ মহিরুহুর বিষয়ে এমন একজন ব্যক্তির কাছ থেকে জানবো যার ধ্যান, জ্ঞান, চিন্তা চেতনায় সেই মহিরুহকে ঘিরেই ক্রমাগত আবর্তিত হয়। আজ ৪ঠা জুন, বুধবার, এখন বাংলাদেশ সময় রাত ৯টা। আপনারা নিশ্চয় লক্ষ্য করবেন, গতকাল থেকে আমরা ফেসবুকে বিজ্ঞাপনটি দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। আর জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলার জন্য প্রথমবারের মতো আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট নজরুল গবেষক এবং সদস্য ট্রাস্টি বোর্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, এবং তিনি একজন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি হলেন মোহাম্মদ জিহাদ উদ্দিন। এই মানুষটি একজন সরকারি, যদি আমরা প্রফেশনাল দিক থেকে চিন্তা করি, যদি আমরা তার পেশাগতভাবে চিন্তা করি, তাহলে তিনি একজন সরকারি আমলা। কিন্তু সরকারি আমলাকে ছাপিয়ে গিয়ে তার যে চিন্তাটা, তার যে জায়গাটাকে তিনি লক করেছেন, সেটি হলো আমাদের জাতীয় জাগরণের কবি, মানবতার কবি, প্রেমের কবি, রেনেসার কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে তিনি অসংখ্যভাবে, অসংখ্যবার, অসংখ্য জায়গায় এত কিছু কাজ করেছেন, যে কাজের সামান্য কিছু অংশ হয়তো আজকে আমরা জানবো তার কাছ থেকে। তো আমি আর কথা না বাড়িয়েই সরাসরি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, প্রধান মেহমান, যার কথা শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন, সেই বিশিষ্ট নজরুল গবেষক মোহাম্মদ জিয়াদউদ্দিন ভাইয়ের কাছে। জিয়াদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক শ্রোতাদের কাছ থেকে যে আমি আজকে বেশ খানিকটা নার্ভাস। কারণ কবি তৌফিক জহুর কবি তৌফিক জহুরের সাথে কথা বলার মতো আমি মনে করি যে আমার সেই যোগ্যতা হয়নি। তো আপনার সেটি উদারতা, বদান্যতা যে আজকে আমাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন। আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। আ আ এবং আপনার যেই কার্যক্রম, যেই আমি বলব যে আ এগুলো এক কথায় অসাধারণ। যে আপনার উদ্যান টেলিভিশন, উদ্যান লিটল ম্যাগাজিন এবং সেগুলো কিন্তু শুধু বাংলাদেশে নয়। আ আপনি একজন গ্লোবাল পার্সোনালিটি। একজন কবি হিসাবে আপনার সুখ্যাতি আছে পৃথিবীর বিভিন্ন দেশের কবিদেরকে নিয়ে আপনি একটা মেলবন্ধন তৈরি করেছেন এই বাংলাদেশের মাটি থেকে। তো এটি আমাদের জন্য একটা গর্বের জায়গা। আমি আজকে আ নার্ভাস বটে কিন্তু আনন্দিত যে বিশেষ কারণ হলো যে আমার প্রাণের কবি, আপনারও প্রাণের কবি, আমাদের সকলের প্রাণের স্পন্দন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ২ টি কথা বলবার জন্যে আপনি আমন্ত্রণ জানিয়েছেন। আ এটি আমার সৌভাগ্য। আ খুব ভালো হতো যদি আমি সঞ্চালনা করতাম এবং আপনি বলতেন। তাহলে আমার মনে হয় দর্শক শ্রোতারা একটু বেশি সমৃদ্ধ হতো আরকি। আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে আসলে পড়াশোনা করেছি অতি সামান্য। তবে আমি যেটি জেনেছি আরকি, সেটি হলো যে কাজী নজরুল ইসলামকে নিয়ে ক্রমাগতভাবে আপনি যদি সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত জেগে থাকেন, তার একটি বড় অংশ আপনি ব্যয় করেন কাজী নজরুল ইসলামকে নিয়ে। আর আজকে যেহেতু আমরা অনুষ্ঠানের শিরোনামটি করেছি, আপনি যা বলছিলেন যে জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। তো আমার প্রথম বিষয় জানার ইচ্ছা আপনার কাছে জিয়াদ ভাই, যে নজরুলের প্রতি আপনার আসক্তি কিভাবে সৃষ্টি হলো আসলে? এটা কিন্তু আ ইন্টারভিউ নয়, এটা একটি আড্ডার মতো জি, আমরা করতে যাচ্ছি আরকি একটা আজকে। আড্ডার মতো। জি, একদম, একদম। আমিও সেটাই মনে করছি। যে আমরা জি, একটা সিম্পল একটা আড্ডা দিচ্ছি আমরা। এবং দর্শক জি। শ্রোতারা নিশ্চয়ই আমাদের সাথে আ আ স আ যুক্ত থাকছেন এবং সেভাবে দেখবেন বিষয়গুলোকে। আ নজরুলের সাথে নজরুলে কেন আমি আকৃষ্ট হলাম? আ এটার আমি বলব যে এটার প্রধান কারণ হলো যে আমি আমাকে ভালোবাসি।
আর আমাকে ভালোবাসি বলেই আমি আমাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। তো আমি আমার এই সীমিত আ জীবনে আ আমি বলব যে নিজেকে চেনার যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমি একেবারে আমার আ বলব যে আ তুর্যবাদক বলবো নাকি আমার অভিভাবক বলবো না গাইড বলবো, মেন্টর বলবো, কোন শব্দই আসলে নজরুলের সাথে ফিট করছে না। আমি যখন দেখলাম যে আমি যা বলতে চাই, যা করতে চাই, আমি যেই জায়গাটিতে যেতে চাই, আ এর সবকিছু খুব সুন্দর করে তিনি আমার সামনে উপাদানগুলো রেখে গেছেন। তো আমাকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না সেই অর্থে। তো শুধু তাকে ধরতে পারলে আমি আমাকে চিনতে পারবো। এই কনফিডেন্স টুকু আমার হয়েছিল। বিদ্রোহী কবিতাতে যখন আ আমি পড়ছিলাম যে আ আমি সহসা আমাকে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। তো এই যে নিজেকে চিনতে পারা, আ আর নিজেকে চিনতে পারলে আমরা জানি যে আ যেটা সুফি সাধকরা বলে থাকেন যে যিনি নিজেকে চিনতে পেরেছেন, তিনি তার রবকে, তার স্রষ্টাকেও চিনতে পেরেছেন। তো আসলে আত্মজাগরণের জন্য, আত্ম উপলব্ধির জন্যে আ অথবা অন্যভাবে যদি বলতে চাই যে নিজের আত্মবিশ্বাস তৈরি করবার জন্যে আ নজরুলের মধ্যে আ আমি একেবারে টনিক স্বরূপ আমি উপাদান পেয়েছি। তো সেই কারণে নজরুলে আসলে আকৃষ্ট হয়েছি। আ ক কথা একটি সেটি হলো আমি নিজের স্বার্থে আসলে নজরুলকে আমি খুঁজে পেয়েছি এবং নজরুলের মধ্যে আমি ডুব দিয়েছি। খুব বড় কোনো কারণ নেই। আমি আমাকে ভালোবাসি বলেই নজরুলকে ভালোবাসি। আর নজরুলকে ভালোবাসি এটার অর্থ হলো যে আমি যে মানুষ হিসাবে পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আ সেই মানুষ হিসাবে নিজেকে যেন একটা শেইপ এ রাখতে পারি। আ মানবিক মূল্যবোধ, মানুষের জন্য কাজ করা, আ ভালো কাজের সাথে থাকা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সকল জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মজলুমের পাশে দাঁড়ানো। এই যে বিষয়গুলো, এগুলো প্রত্যেকটি মানুষেরই আমি মনে করি আরাধ্য বা তার গন্তব্য হওয়া উচিত। আ তো সেই অর্থে আমি এই উপাদানগুলো নজরুলের মধ্যে পেয়েছি যে যিনি আমাদেরকে একেবারে জাগরণের যাবতীয় উপাদান তিনি আমাদের সামনে উপস্থাপন করে দিয়ে গেছেন সহজ এবং আ আমি বলব যে আ আমাদের মতো করে, আমার নিজের ভাষায় আমার মতো করে, আমার ভিতরে প্রবেশ করে তিনি আমার জন্য উপাদান রেখে গেছেন এবং উপাদানগুলো ধারণ করতে পারলে আমি মনে করি যে আমার জাগরণ হবে, আমার শক্তি বাড়বে, আত্মশক্তিতে আমি বলীয়ান হব। আমি কারো কাছে মাথা নত করব না। আমি সুন্দর একটি জীবন যাপন করতে পারবো এই প্রত্যয়টা আমি পাই নজরুলের মধ্যে। সেই কারণেই নজরুলে ডুবে থাকা আসলে। চমৎকার! আমরা আসলে শুনছিলাম আপনার মুখ থেকে এবং আমরা খুব তন্ময় হয়ে শুনছিলাম। এইজন্য যে আপনি খুব চমৎকার করে গুছিয়ে বলছিলেন কিভাবে নজরুল দ্বারা আপনি আ আক্রান্ত হয়ে আসক্তিতে পরিণত হলেন এবং আপনি বলছিলেন যে সবকিছু আপনি যেখানে হাত দিচ্ছেন বা যে বিষয়ে আপনি চিন্তা করছেন বা আপনার চেতনার সূতিকাগার যেখানে আপনি ভাবছেন, দেখছেন, অবাক হয়ে লক্ষ্য করছেন সেখানেই নজরুল সেই বিষয়টি একদম। লিখে গিয়েছেন। এই যে আপনার যে আবিষ্কারটি আসলে নজরুলকে নিয়ে যে বিষয়ে আমাদের দৈনন্দিন যাপিত জীবনের যে বিষয়গুলো নিয়ে সেটি আমাদের নিজস্ব আত্মা থেকে শুরু করে আমাদের সীমানা, আমাদের ঐতিহ্য, আমাদের দেশ কাল পেরিয়ে সব জায়গায় নজরুলের যে বলিষ্ঠ ছাপ উনি রেখে গিয়েছেন, এই সময়টা কিন্তু অত্যন্ত কম ছিল জিয়াদ ভাই। উনি একদম। সর্বসাকুল্যে ১০ বছর খুব কন্টিনিউ উনি খুব সুস্থ অবস্থায় লিখেছেন। তো আপনি কি বলবেন একটু আপনার গবেষণার জায়গা থেকে যে ১০ বছরের জায়গায় যদি নজরুল আরো ১০ টি বছর সময় পেতেন, তাহলে এই লেখাটি কোন জায়গায় গিয়ে দাঁড়াইতো? অথবা আমরা আর কি পেতে পারতাম তার কাছ থেকে আসলে? জি। জিয়াদ আ ভাই। আ আ চমৎকার প্রশ্ন ভাই। মানে আপনি যখন প্রশ্ন করেন আসলে প্রশ্নের মধ্যেই আ অনেক গভীরতা থাকে। তো আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব না। শুধু আপনার সাথে একটু সময় কাটানোটাই হলো আসলে আমার উদ্দেশ্য। তো যে বিষয়টি আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন যে সেটি হলো যে তিনি যদি আমরা জানি যে তার আ আ যে লাইফ স্প্যান আ এই নশ্বর পৃথিবীতে সেটি হলো ১৮৯৯ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। আ এবং ১৯৭৬ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। আ আ আ সেই অর্থে ৭৭ বছর জীবন তিনি পেয়েছিলেন। এবং ৭৭ বছর জীবন আ এক অর্থে আমাদের যেই এভারেজ যে আয়ু
সেই হিসাবে একদম কম বলা যাবে না। আ পর্যাপ্ত আয়ুই বলা যাবে। ৭৭ বছর যদি তার নেট আয়ুষ্কাল আমরা ধরি। কিন্তু দুঃখজনক বা দুর্ভাগ্যজনক বলবো যে সেটি হলো যে আ তার যে অ্যাক্টিভ যে মানে কি বলবো জীবন, সেই জীবনটি কিন্তু আ অত ছিল না। আমরা সবাই জানি যে ১৯৪২ খ্রিস্টাব্দের আ ১৪ই জুলাই তারিখে তিনি আ তার যে বাকি জীবনের জন্য তিনি একেবারে নীরব হয়ে যান। অর্থাৎ ১৯৪২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আ ৩৪ বছরের মতো এই যে জিন্দেগি, এই সময়টুকু তিনি পৃথিবীতে ছিলেন কিন্তু নীরব হয়েছিলেন। একটা নীরব জীবনযাপন তিনি করেছেন। কোন কাজ করতে পারেননি, কারো সাথে কথা বলেননি। আ একদম নীরব হয়ে যান। তো সেই অর্থে ১৯৪২ সাল পর্যন্তই তার অ্যাক্টিভ লাইফ। আ আর ছোটবেলার আমরা যদি ১ম তার জীবন থেকে আমরা ৮-৯ বছর, আমি ৮ বছর ৮ বছরও না, আমি এ করতে ৭ বছর আমি মাইনাস করতে চাই। কারণ আমরা জানি যে একদম ছোটবেলায় আ তিনি কিন্তু আ একেবারে সক্রিয় কর্মজীবনেই প্রবেশ করেছেন বলতে গেলে। কারণ তিনি যখন মক্তবে পড়াশোনা করছিলেন, যেই সময় ১৯০৮ খ্রিস্টাব্দের কথা, তার পিতা যখন ইন্তেকাল করলেন, ঠিক সেই সময়টিতে পরিবারের হাল ধরবার জন্যে তিনি কিন্তু মক্তবে শিক্ষকতার মহান পেশা তিনি গ্রহণ করলেন। তার মানে ১৯০৮ খ্রিস্টাব্দে উনার যখন ৯ বছরের মতো বয়স, সেই সময় তিনি কিন্তু শিক্ষক। তো সেই অর্থে তার কর্মজীবন শুরু হয়ে গেল তখন থেকেই এবং ঠিক ওই সময় থেকেই তিনি কিন্তু লেটু দলেও অংশ নিলেন। যেটা পালাগান একসময় রাঢ় অঞ্চলের যে আমাদের যে সা ছা আ প্রাচীন বাংলায় ৬ টি জনপদ ছিল, সেই জনপদগুলোর মধ্যে তার যেই চুরুলিয়া বা আসানসোল এই এলাকাটি ছিল রাঢ় অঞ্চল। তো সেই অঞ্চলের খুব পপুলার একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল, সেটি ছিল লেটুর আসর, যে পালা গানের আসর। ২ টা দলের মধ্যে গানে, কবিতায় লড়াই হতো। কবিয়ালদের মধ্যে লড়াই হতো। তো সেই লেটু জীবনে তিনি প্রবেশ করে ফেললেন কিন্তু তার ৯ বছর বয়সেই। তো সেই সময় তিনি কবিতা লিখে যাচ্ছেন, গান লিখে যাচ্ছেন, পালা গান রচনা করছেন এবং আ মানে একটা মহা বিস্ময়কর ব্যাপার। একদিকে তিনি ইসলামী সঙ্গীত লিখছেন, একদিকে তিনি শ্যামা কীর্তন লিখছেন। মানে একটা মানে কি বলবো? পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় যে কোন কবি সাহিত্যিক এইরকম কোন বিস্ময়কর প্রতিভা আর আছে কিনা আমার অন্তত জানা নেই। তো যাই হোক, তো ওই সময়গুলো তিনি কাজ করেছেন। সেগুলো একেবারে আনপ্যারালাল কাজ। তারপরে আমরা দেখব তার পড়াশোনার লাইফ সবকিছু বাদ দিয়ে আমরা যদি একেবারে অ্যাক্টিভলি তার সাহিত্য জীবনটা ধরি, তাহলে আমরা বলব যে তিনি যখন ১ম বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসলেন, সেই সময় তিনি সাহিত্যকে তার জীবনের একেবারে মেইন স্ট্রিম এ তিনি সাহিত্যকে গ্রহণ করলেন। এবং কেন সাহিত্যকে তিনি তার জীবনের মূল আ কর্মক্ষেত্র হিসেবে নিলেন? সাহিত্যের অর্থ আমরা এখানে বড় বৃহৎ অর্থ আমরা মিন করছি। এই সাহিত্য অর্থ হলো তিনি সাংবাদিকতা করেছেন, তিনি আ রাজনীতি করেছেন, তিনি সমাজ সংস্কার করেছেন, তিনি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে কাজ করেছেন। এই সামগ্রিক বিষয় মিলে তার যে জীবন, সেই জীবনটি আমরা বলব যে ২০০০ সরি আ ওম ১৯১৭ সালে তিনি ১ম বিশ্বযুদ্ধে গেলেন, ১৯ সালের দিকে তিনি ফিরে আসলেন। তো এই ১৯ সাল থেকে আমরা যদি ধরি ১৯৪২ সাল পর্যন্ত, এই যে ২৩ বছরের জীবন, এই ২৩ বছরের জীবনই হচ্ছে তার আসলে সত্যিকারের সাহিত্য জীবনের অ্যাক্টিভ মানে লাইফ আমরা বলতে পারি। তো এখন আপনার প্রশ্ন যেটি ছিল যে, তিনি যদি নীরব হয়ে না যেতেন, অসুস্থ হয়ে না পড়তেন, বাকি ৩৪ টি বছর তিনি যদি আরো কাজ করতে পারতেন, তাহলে আমরা কি পেতাম? এটার এই উত্তর দেওয়া আসলে এটা কারোর পক্ষে সম্ভব না। তবে আমরা শুধু এটুকু বলতে পারি যে, সকল সিদ্ধান্ত আসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে। যেহেতু আ আমরা আ আ নজরুলের একটি গানের মধ্যেও আছে যে, "আমি যার নূপুরেরও ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর কে? কে মোরে গোপনে কবিতা লেখায়?" তো এই যে মহান স্রষ্টা, যার ইঙ্গিতে আমরা চলছি, তার ইচ্ছার বাইরে হ্যাঁ, এখন আমরা হয়তো বলতে পারবো যে তিনি হয়তো আরো ৩৪ বছর কাজ করলে অনেক কিছু করতে পারতেন। কিন্তু আমি বলব যে এইভাবে চিন্তা না করে আমরা বরং অন্যভাবে চিন্তা করি যে এই ২৩ বছরের সক্রিয় সাহিত্য জীবনে তিনি যা দিয়ে গেছেন, আমি মনে করি তার আর দেওয়ার দরকার ছিল না। যা কিছু তিনি করে গেছেন, there's enough
ফর আস অ্যান্ড দিস এনাফ ফর দ্য, আমি বলবো যে হোল হিউম্যান কাইন্ড, ফর দ্য হোল ম্যানকাইন্ডের জন্য তিনি যা কিছু করে গেছেন, এখন এগুলো আমরা যদি একটু আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, আমরা যদি এগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমি মনে করি এই পৃথিবীতে যে মিশন নিয়ে তিনি এসেছিলেন, সেই মিশন তিনি যথাযথভাবে তিনি পালন করে গেছেন, এবং যেই কর্ম, যেই যেই ফল, যেই উপাদান, যেই সম্পদ তিনি মানব জাতির জন্য রেখে গেছেন, আমি বলব যে তার এই ২৩ বছরের সক্রিয় জীবনে তিনি মোর দেন এনাফ তিনি করে গেছেন, দিয়ে গেছেন। এরপরে বেঁচে থাকলে উনি কি করতেন এই বিষয়ে আমরা আর না যাই। যথেষ্ট তিনি করেছেন, যথেষ্ট। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন উদ্যান লিটল ম্যাগাজিনের অনলাইন প্রোগ্রাম উদ্যান টেলিভিশনের ২১৬তম পর্ব। আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। আলোচনা করছেন বর্তমান বাংলাদেশের নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, নজরুল গবেষক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জিহাদ উদ্দিন। চমৎকার করে আমরা শুনছিলাম তার কথাগুলো, এবং তিনি নজরুলের, আমরা একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে প্রশ্নটি অনেকটা কাল্পনিক প্রশ্ন, যে আরো 10 বছর লিখতে পারলে কি হতো, সেটির ব্যাখ্যা উনি যে দিয়েছেন সেটি সত্যিকার অর্থে আগামী দিনে যারা বাংলা ভাষাভাষী মানুষ নজরুলকে নিয়ে গবেষণা করতে আসবেন তাদের জন্য অনেক ইঙ্গিত লুকিয়ে রয়েছে। যে স্রষ্টার প্রতি সৃষ্টির যে আনুগত্য এবং স্রষ্টার প্রতি সৃষ্টির যে নিঃসংকোচে নিঃসন্দেহের যে বহিঃপ্রকাশটি, যেটি যতদিন বলছিলেন যে তিনি 10 বছরে যা দিয়ে গেছেন সেটি এনাফ ফর দ্য নেশন, ফর দ্য সিভিলাইজেশন অ্যান্ড ফর দ্য আপকামিং ওয়ার্ল্ড। এই যে কথাগুলো, আসলে এইগুলি কিন্তু আগামী দিনে যারা নজরুল গবেষণা করবে তাদের কাজে লাগবে। কেন কাজে লাগবে? নজরুল কিন্তু শুধুমাত্র বর্তমান সময়ের কবি নন। আমি চলে যাচ্ছি আবার জিয়াদ উদ্দিনের কাছে, তার পূর্বে আমি একটি ঘোষণা দিচ্ছি। এই মুহূর্তে পৃথিবী থেকে 18টি দেশের 42টি গ্রুপ একযোগে এই অনুষ্ঠানটি সম্প্রচার করছে এবং অসংখ্য দর্শক যুক্ত হয়ে গিয়েছেন। আমি অল্প কয়েকজন দর্শকের কয়েকটি মন্তব্য পাঠ করছি। আমার বন্ধু কবি তৃষ্ণা বসাক দেখছেন কলকাতা থেকে, তিনি লিখছেন, বাহ, বাংলাদেশের কবি নবজাতকের কবি আরিফ নজরুল অনুষ্ঠানটি উপভোগ করছেন, তিনি লিখছেন দুর্দান্ত আলোচনা। মিস্টার সাইফুল ইসলাম লিমন লিখছেন সুন্দর আলোচনা শুনছি স্যার, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। জুয়েল রানার বলছেন বড় ভাই আপনার সুন্দর আলোচনায় আমরা গর্ববোধ করি, আপনি আরো সামনে এগিয়ে যান। 80 দশকের গুরুত্বপূর্ণ কবি এবং বাংলা সাহিত্যের বর্তমানে যাকে আমরা উপমার জাদুকর বলে থাকি, কবি সৌমিত বসু অনুষ্ঠানে দেখছেন, তিনি লিখছেন খুব ভালো লাগছে, অপূর্ব শ্রদ্ধা নিবেদন। অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গেই থাকুন। কবি শারমিন সীমা অনুষ্ঠানটি দেখছেন, তিনি লিখছেন খুবই তত্ত্ববহুল আলোচনা, অসাধারণ। আমরা আবারও অনুষ্ঠানে ফিরে আসছি। এবারে আমরা চলে যাব মোহাম্মদ জিয়াদউদ্দিন, যিনি নজরুল গবেষক এবং নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, তার কাছে আরেকটা বিষয় জানার চেষ্টা করছি আমরা বিদ্রোহী কবিতা নিয়ে। 1922 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে যে কবিতাটি লেখা হয়েছিল, 2022 সাল পেরিয়ে এখন 2025 সাল, অর্থাৎ 103 বছর পরেও যে কবিতাটির আবেদন আজও বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে একই রকম। এই কবিতাটি দিনকে দিন এর জনপ্রিয়তা, এর পাঠকপ্রিয়তা, যারা আবৃত্তি শিল্পী রয়েছেন তারা আবৃত্তি করছেন বারে বারে ফিরে ফিরে। আমার প্রশ্ন বা আমার জানার খুব কৌতূহল আপনার কাছে একজন নজরুল গবেষক হিসাবে, বিদ্রোহী কবিতার ভিতরে এমন কোন কোন বিষয় লুকিয়ে রয়েছে যেটার কারণে আসলে এই ধরনের বিষয় আসলে বারবার আমাদেরকে আকৃষ্ট করে, জেনারেশন টু জেনারেশন যে কবিতার উপর হুমড়ি খেয়ে পড়ে? কি, কেন? এর মধ্যে কি সেই রস, কি সেই রসদ, কি সেই রেনেসা লুকিয়ে আছে? আপনি কি একটু বলবেন আমাদেরকে? অনেক অনেক ধন্যবাদ পরম প্রিয় শ্রদ্ধেয় কবি তৌফিক জহুর ভাই। আপনি তো যেই জহুরি যেই মানে প্রশ্নের মধ্যে ছড়ে দিচ্ছেন, আমার মনে হয় যে আমরা আপনার প্রশ্ন শুনলে আমাদের যে খুব লাভ হচ্ছে আমাদের। তো হাওয়ার প্রশ্নটি যেহেতু করেছেন যে বিদ্রোহী কবিতা, একটু আমার মনে হয় একটু বিষয় একটু কারেকশন একটু আমরা করে নেই। সেটা হলো যে আ ১৯২১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের আ আ ৩য় সপ্তাহের শেষ কোনো এক রজনীতে আ বিশ্ব সাহিত্যের, আমি বলব যে মহাবিস্ময়কর এক মহান সৃষ্টি বিদ্রোহী রচিত হয়েছিল। আ
এবং সেই বিদ্রোহী কবিতার আহ, এই প্রসঙ্গে একটু কৃতজ্ঞতা আমরা জানিয়ে রাখি। সেটি হলো কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের সেই মহীয়সী নারী, কবির পরম ভালোবাসার কুড়িয়ে পাওয়া রত্ন সৈয়দা খাতুন, যার নাম তিনি রেখেছিলেন নার্গিস। কবি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন নার্গিসের কাছে যে তোমার কাছ থেকে যদি আমি আহ, দুঃখ বেদনা না পেতাম, তাহলে আমি হয়তো অগ্নিবীণা হয়ে জ্বলে উঠতে পারতাম না, আমি বিদ্রোহী হয়ে আমি হয়তো জ্বলে উঠতে পারতাম না। তো কাজী নজরুল ইসলামের মধ্যে আহ, এই কবিতাটির জনপ্রিয়তার কথা আপনি বলছিলেন। আহ, আমরা যত দিন যাচ্ছে, আমরা এই কবিতার জনপ্রিয়তা অধিকতর আমরা উপলব্ধি করছি। আহ, এই কবিতাটি যখন লেখা হয়, আমরা সবাই জানি যে আসলে আহ, কবিতার পাঠক কবিতার পাঠক খুব বেশি হয় না। বোদ্ধারা কবিতা লিখেন এবং তাদের মতো বোদ্ধা যারা, তারা সেই কবিতা পড়েন। কিন্তু কাজী নজরুল ইসলাম কবিতার মধ্যে কি এমন রসদ নিয়ে আসলেন যে মানুষ হুমড়ি খেয়ে পড়ল সেই কবিতা পড়বার জন্যে। আমরা জানি যে মুসলিম ভারত পত্রিকায় এই কবিতাটি মুদ্রণের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু মুসলিম ভারত যেহেতু নিয়মিত প্রকাশিত হতো না, তাদের প্রিন্টার্স লাইনে কিন্তু লেখা ছিল, আহ, এক অর্থে সেইটা যদি আমরা ফলো করি মনে হবে যে মুসলিম ভারতেই প্রথম ছাপা হয়েছিল। কিন্তু প্রকৃত ব্যাপারটি ছিল যে 1922 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি তারিখে সাপ্তাহিক বিজলি পত্রিকায় এই বিদ্রোহী কবিতা প্রথম মুদ্রিত মুদ্রিত সংখ্যা পাঠকের সামনে আসে। তো যখন পাঠকের সামনে এই কবিতাটি আসলো, হুমড়ি খেয়ে পড়ল মানুষ। যেন যুগ যুগ ধরে, শত শত বছর ধরে ব্যথিত বঞ্চিত লাঞ্ছিত মানুষ তাদের দুঃখ বেদনা লাঞ্ছনা প্রকাশের ভাষা খুঁজে পেয়েছে। দেখুন, মানুষ তো ইনবিল্ট সম্মান নিয়ে পৃথিবীতে আসে, মর্যাদা নিয়ে পৃথিবীতে আসে। প্রতিটি মানুষ তার সহজাত মর্যাদা সহজাত অধিকার নিয়ে পৃথিবীতে আসে। কিন্তু এই পৃথিবীর মুষ্টিমেয় কিছু অত্যাচারী জালিম পাপিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের গলা টিপে ধরে তাদের অধিকার সমূহকে ভুলুণ্ঠিত করে সেই অধিকারহারা মানুষেরা, সেই লাঞ্ছিত বঞ্চিত মানুষেরা কোথাও গিয়ে দাঁড়াবার ঠাঁই পায় না। তাদের পাশে এই পৃথিবীর কজনই বা দাঁড়াতে পেরেছে? যে কয়জন মহাপুরুষ, মহীয়সী নারী, লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের অন্যতম হলেন কাজী নজরুল ইসলাম, যিনি মানব জাতির একজন পরীক্ষিত বন্ধু হিসাবে তার প্রমাণ রাখলেন, স্বাক্ষর রাখলেন তার মহান সৃষ্টি বিদ্রোহী কবিতায় এবং অন্যান্য সৃষ্টিতেও অবশ্যই। কিন্তু বিদ্রোহী কবিতাটির মধ্যে আমরা যদি এই সময় আসলে আহ, কবিতা বিশ্লেষণ করার জন্য যথার্থ সময় নয়, তো শুধু আমার আবেগ অনুভূতির কয়েকটি শব্দ আমি শেয়ার করতে চাই। সেটি হলো যে প্রথমত দেখুন যে বিদ্রোহী কবিতার যে ইউনিভার্সালিটি, এটার যে গ্রহণযোগ্যতা, এটা সকলের জন্য। আমি, এই আমি কে? মানব জাতির প্রতিটি সদস্য হলেন এই আমি। এবং এই মানুষ, প্রত্যেক মানুষ, যেটা আমি বলেছি যে ইনবিল্ড সম্মান নিয়ে পৃথিবীতে আসে, তার সম্মানের জায়গাটা সে খুঁজে ফিরে বের করতে চায়। সে কোথাও নিজেকে লাঞ্ছিত বঞ্চিত দেখতে চায় না। দেখুন, একজন পিতা একজন সন্তানের কাছে যদি লাঞ্ছিত হয় বঞ্চিত হয়, সেই সন্তানের কাছে তো পিতার মৃত্যু ছাড়া আর কিছুই হয় না তখন। ঠিক এমনি ভাবে একজন মানুষ যখনই তার মান সম্মানে আঘাত লাগে, তার অধিকারে আঘাত লাগে, তখন সেই মানুষটি কিন্তু রুখে দাঁড়াতে চায়। কিন্তু
অবলম্বন হিসাবে সে কাকে পাবে? সেই অবলম্বন হিসাবে এই মানব জাতি পেয়েছিল কাজী নজরুল ইসলামকে। দেখুন সময়কালটা যদি আমরা খেয়াল করি, ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণে সকলের মানে তাদের প্রত্যেকের ত্রাহি ত্রাহি অবস্থা। মানুষ ভুলে গেছে তার অধিকারের কথা, মানুষ ভুলে গেছে তার মান ইজ্জতের কথা, মানুষ ভুলে গেছে তার ঠিকানার কথা, তার ওনারশিপ সে ভুলে গেছে। তার দেশ অন্য দেশ থেকে ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে কিছু সংখ্যক ব্যবসায়ী এসে দখল করে তারা ১০০ বছর ১৫০ বছরের বেশি সময় ধরে, সর্বসাকুল্যে আমরা জানি যে ২৪৭ বছর, ১৯০ বছর, ১৯০ বছর তারা শোষণ করেছে এই ভারতবর্ষকে। তো এই মানুষগুলো প্রতিবাদের ভাষা, তাদের অবচেতন মনে কিন্তু প্রতিবাদের ভাষা ছিল, কিন্তু সেই প্রতিবাদের ভাষা প্রকাশিত করে দিয়েছেন কাজী নজরুল ইসলাম। সকল মানুষের বেদনাকে, যন্ত্রণাকে তিনি ধারণ করেছেন এবং তার সেই ধারণ করার যেই একটা মহান সৃষ্টি, সেই সৃষ্টিটি হলো বিদ্রোহী কবিতা। সেই বিদ্রোহী কবিতা তাহলে প্রথমত দেখলাম এটি সকলের জন্য। এটি কোনো বিশেষ কাল, বিশেষ গোষ্ঠী, বিশেষ শ্রেণী, বিশেষ ধর্ম বর্ণের মানুষের জন্য নয়। এটি সকল মানুষের জন্য এবং প্রত্যেক মানুষের জন্য। একদিকে সকল মানুষের জন্য এবং আরেকদিকে প্রত্যেক মানুষের জন্য। তারপরে দেখুন এই বিদ্রোহী কবিতা আমরা যদি বাংলা ভাষার কথাই চিন্তা করি, যেহেতু বাংলা ভাষায় কবিতাটি রচিত হয়েছে, আপনি দেখুন যে বিদ্রোহী কবিতার আগে আমরা কি কোনোদিন উপলব্ধি করতে পেরেছিলাম যে বাংলা ভাষার এত শক্তি আছে, এত বলিষ্ঠতা আছে এই ভাষার? বিদ্রোহী কবিতা দেখিয়ে দিল বাংলা ভাষা কত শক্তিশালী। বিদ্রোহী কবিতার এক একটি শব্দ এক একটি অ্যাটম বোমার চাইতেও মহাশক্তিশালী বলে আমরা মনে করি, এবং সেটি আমরা না, সেই সময়ের প্রতিটি মানুষ সেটা ফিল করেছিলেন। সেই কারণে বিদ্রোহী কবিতা সকলের কবিতা হয়ে উঠেছিল এবং এই একটি কবিতার মধ্যে গোটা পৃথিবীর লাঞ্ছিত বঞ্চিত মানুষের মর্ম বেদনাকে কবি সুনিপুণভাবে তার ভালোবাসা দিয়ে, তার আবেগ উচ্ছ্বাস দিয়ে তিনি তুলে ধরেছেন। এবং একদিকে যেমন তার ভালোবাসা, তার আবেগ উচ্ছ্বাস, আরেকদিকে তার সাহিত্য মান দেখুন। তার যে নন্দন তত্ত্ব, কবিতাকে গণমানুষের একটা উপাদান হিসাবে তিনি প্রতিষ্ঠিত করে দিলেন। ঠিক সেই সময়টিতে আমরা দেখতে পেলাম যে কবিতা শুধু মুষ্টিমেয় কিছু মানুষের জন্য নয়, কবিতা শুধু বিলাসিতার জন্য নয়, কবিতা শুধু ব্যক্তি মানুষের আবেগ অনুভূতি প্রকাশ করার মাধ্যম নয়, কবিতা গণমানুষের মুক্তির মহা শক্তিশালী হাতিয়ার হতে পারে। তার প্রমাণ হলো বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাতে সকল মানুষ তাদের মুক্তির সন্ধান পেয়েছে, তাদের ভাষা খুঁজে পেয়েছে। সেই কারণে এই বিদ্রোহী কবিতা তাৎক্ষণিকভাবে সকলের মন জয় করেছে এবং সেই বিদ্রোহী কবিতাতেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর রয়েছে। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আপনি দেখুন পৃথিবীতে যতদিন অত্যাচার থাকবে, যতদিন অত্যাচারিতের নির্যাতিতের ক্রন্দন রোল থাকবে, ততদিন কিন্তু বিদ্রোহী কবিতার আবেদন থাকতেই হবে। এই কথা কবি নিজেই বলেছেন। আজকে সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন, আমরা যতই শিক্ষিত, সুশিক্ষিত বা সভ্যতার দাবি করি না কেন, আমরা কিন্তু মজলুমের পাশে আমরা ওই অর্থে আমরা দাঁড়াই না। আজকে দেখুন গোটা পৃথিবী, আমি বলবো যে কসাইখানা হয়ে গেছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। আমরা যুদ্ধক্ষেত্রগুলো যদি আমরা দেখি, এর বাইরেও প্রতিটি কর্নারে পৃথিবীর প্রতিটি কর্নারে মানুষ লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তার জীবনের অধিকারটুকু পর্যন্ত থাকছে না, বিনা কারণে হত্যা করা হচ্ছে। শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, যারা কোনো মানুষের কোনোদিন কোনো ক্ষতি করেনি, তাদেরকে আমরা সভ্যতার নামদারিরা, আমরা ক্ষমতার জোরে তাদেরকে আমরা হত্যা করছি প্রতিনিয়ত।
পৃথিবীকে রক্তাক্ত প্রান্তর বানিয়ে দিয়েছি। তো এই কারণে বিদ্রোহী কবিতার আবেদন বাড়তেই থাকবে এবং বাড়ছেই। কিন্তু আবেদন বাড়লেই হবে না। আবেদনটাকে কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু বাস্তবতার কবি, তিনি কিন্তু কল্পনার কবি নন। এই আবেদনকে আমরা যেদিন বাস্তবে পরিণত করতে পারবো, বিদ্রোহী কবিতার জয়ধ্বনি নিয়ে, যেমনটি তিনি এই কবিতার মধ্যে বলেছেন যে যে তিনি বিশ্ব তুরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন, বিশ্ব তুরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন। এই মানব বিজয় কেতন, মানুষের যে জয়ধ্বনি, সকল মানুষের মুক্তির মধ্য দিয়ে এই পৃথিবীকে সকল মানুষের জন্য সুন্দর একটি আবাসস্থল করবার মধ্য দিয়ে মানবতার জয়গান আমরা যেদিন গাইতে পারবো, সেই দিন কিন্তু বিদ্রোহী কবিতার সত্যিকারের আবেদনটা আমরা তখন বাস্তবে আমরা দেখতে পাবো। সেই দায়ভার কিন্তু আমাদের। নজরুল লিখে গেছেন, কিন্তু বাস্তবে সেটার ধারণ করা, সেইভাবে মানুষের পাশে দাঁড়ানো, আত্মশক্তিতে বলিয়ান হয়ে গোটা মানব জাতি নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে, মুষ্টিমেয় জালিমকে পৃথিবী থেকে বিদায় করে দেবে প্রয়োজন হলে। তাহলে বিদ্রোহী কবিতার আবেদনের সার্থকতা তখন পূর্ণাঙ্গ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আপনি বলছিলেন বিদ্রোহী কবিতার আদ্যপান্তর নিয়ে। আমরা আসলে অনেক উপকৃত হলাম আজকে আপনার কাছ থেকে, নতুন কিছু বিষয় জানলাম বিদ্রোহী কবিতা নিয়ে, এবং খুব চমৎকার করে আপনি বলছিলেন বিদ্রোহী কবিতা নিয়ে। এবং আপনি একটি লাইন বলেছেন যেটি খুব রিমার্কেবল লাইন হিসাবে আমার কাছে মনে হয়েছে, কবিতাকে গণমানুষের কাছে নিয়ে গেলেন। তাহলে আপনার কথা মতো, এবং যেটি বাস্তব আসলে, যে কবিতাকে যখন গণমানুষের কণ্ঠে তুলে দেয়া যায়, আসলে সেই কবিতাই অমরত্ব লাভ করে। আমার ধারণা, আপনার কথা শুনে মনে হলো যে বিদ্রোহী কবিতাটি আসলে গণমানুষের কণ্ঠেই বারবার ফিরে ফিরে আসছে, এবং পৃথিবীর যেখানে যেখানে যে অবস্থাতেই শোষিত যে সমস্ত মানুষ নির্যাতিত, অপমানিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, তাদের কাছেই বিদ্রোহী কবিতা বারবার পৌঁছে যাচ্ছে, এবং তারা সেই কবিতা আবৃত্তি করে তাদের মধ্যে এক ধরনের আলোড়ন সৃষ্টি হচ্ছে, যে আলোড়নের ফলশ্রুতিতে তার নতুন করে এক ধরনের রেনেসাঁ সৃষ্টি করেছে সমাজে, যার ফলেই পৃথিবীতে নতুন ধরনের এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় বারে বারে, যুগে যুগে, ফিরে ফিরে। এই জন্যই বিদ্রোহী কবিতা, সম্ভবত আপনার কথা শুনে বুঝলাম যে বিদ্রোহী কবিতার আসলে এক ধরনের অর্থ দাঁড়াচ্ছে একটি অনুপ্রেরণার নাম। কবিতা তখনই অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় যখন সেই কবিতাটি আমার মনের কথা বলবে, আপনার মনের কথা বলবে, একজন শ্রমিকের মনের কথা বলছে। অর্থাৎ বিদ্রোহী কবিতা সব শ্রেণীর মানুষের মনের কথাটি যখন বলে ফেলেছে, যে কারণেই 104 বছর বা 103 বছর ধরে একটি কবিতা সমান তালে জনপ্রিয়, সমভাবে গ্রহণযোগ্য, এবং সব মানুষের কাছেই এই কবিতাটি একটি অত্যন্ত আবেগ এবং সুখ এবং বাস্তবতা নির্ভর একটি কবিতা বলে বিবেচিত হয়েছে এবং হচ্ছে, ভবিষ্যতে হবে বলে আমরা বিশ্বাস করি। আপনার কাছে ফিরে আসছি আবারও, এবার একটু অন্য প্রসঙ্গ নিয়ে, সেটি নজরুল কেন্দ্রিক অবশ্যই। যেমন আমাদের বাংলা সাহিত্যে দুজন ব্যক্তিকে কিন্তু আমরা বারে বারে সবসময় যেন আলোচনা করি, একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন হলেন কাজী নজরুল ইসলাম। দুজনই, একজনের থেকে আরেকজনের বয়সের ব্যবধানও প্রায় 40 থেকে 45-এর উপরেই হবে সম্ভবত, যখন তাদের দেখা হয় প্রথম আর কি। তো আমি যে বিষয়টি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার সূর্যের, অর্থাৎ সৌরজগৎকে কেন্দ্র করে যেমন চারপাশে গ্রহ উপগ্রহ ঘোরাফেরা করে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৎকালীন সময়ের, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত বিখ্যাত বিখ্যাত কবিরা তার চারপাশে যখন ঘূর্ণাবর্তে আবদ্ধ হচ্ছিল, সেই সময়ে হঠাৎ করেই ধূমকেতুর মতো আবির্ভাব হয়ে আপনার বিজলি পত্রিকায় নজরুলের যখন বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলো, এবং একদিনে যখন 25 বার সেটি ছাপা হয়েছে বলে জানা যায় আর কি। তো সেখানে এই যে আলোড়ন সৃষ্টি করা, একটা সৌর বলয়কে এক জায়গা থেকে আরেক জায়গায় চমকে নিয়ে যাওয়ার যে ক্যারিশমা কাজী নজরুল ইসলাম দেখিয়েছিলেন, একজন 22 বছরের বা 21 বছরের একজন তরুণ কবি, যিনি সদ্য যুদ্ধ ফেরত। তো এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় এটি শুধুমাত্রই কি তার লেখার কারণে এটি হয়েছে, নাকি তার ভিতরে একটা ঐশ্বরিক একটা শক্তি কাজ করেছিল? নইলে একই কবিতার মধ্যে এতগুলো ভাষা, এতগুলো শব্দ, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর, অমর, অক্ষয়, এই যে শব্দগুলো বারবার যে আসে আর কি,
যেটা আপনি বলছিলেন যে বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই যে শব্দগুলো আসছে, আমরা যারা কবিতার চর্চা করি বা আমরা যারা কবিতা লেখার চেষ্টা করি, আমাদের শব্দ ভান্ডারে কিন্তু এই শব্দগুলো কখনো উকি ঝুঁকিও মারে না। কিন্তু ওই সময় একজন তরুণ, যে সময় রবীন্দ্রনাথ ঠাকুরের চারপাশে রবীন্দ্র কেন্দ্রিক কবিতার যে ঘূর্ণাবর্ত বলা চলে, বা যে কবিতাগুলো বারবার দেখলে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরেরই ছায়া সেই কবিতাগুলো, সেইখানে এই ধরনের কবিতা যে ফিরে এলো, হঠাৎ করে একটা কবিতা এসে আঘাত করলো ধূমকেতুর মতো, এটা কি আপনি আসলে কিভাবে দেখেন? মানে এখানে সবাই আমরা যখন এক জায়গাতেই ঘুরপাক করছি আর কি, যেখানে সবাই আমরা একই জায়গায় আছি, সেইখানে এই ধরনের একটা কবিতা এসে হঠাৎ করেই সবাইকে চমকে দিল। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, বা আপনার গবেষণার ক্ষেত্রে এটা কি কিছু মনে হয়েছে যে এটি কি হঠাৎ করে হয়েছে, নাকি এটি আসলে একটি ঐশ্বরিক বিষয়, যে হঠাৎ করে একটা মানে বড় কাঁসার বাটিতে যদি বাড়ি দেওয়া হয় তাহলে যে শব্দ ঝনঝন করে ওঠে, এই ধরনের কোনো শব্দের একটা অনুরণনের সৃষ্টি হলো কিনা ওই সময়ের প্রেক্ষাপটে আপনি একটু যদি কিছু বলেন আর কি। এই প্রশ্নের উত্তর আপনি দিলে খুব ভালো হতো। প্রশ্নের উত্তর। তো এখন যেহেতু আমাকে আটকে ফেললেন, কিছু না বললে তো আপনি আমাকে মুক্তিও দিবেন না। তো সুতরাং কিছু বলবার চেষ্টা করা। আ সেটা হলো যে বিদ্রোহী কবিতা, ১ম কথা হলো যে আ এই বিদ্রোহী কবিতাটি আ নে যখন রচিত হয়, আপনি একটা ঐশ্বরিক শব্দ ব্যবহার করেছেন। আ আমি মনে করি যে এটি একটি যথার্থ শব্দ বিদ্রোহী কবিতার ক্ষেত্রে। কারণ কবিতাটি যখন লেখা হচ্ছিল, আমরা কমরেড মোজাফফর আহমেদের জবানিতে আমরা পেয়েছি সেই ঘটনাটি। কারণ তিনি এবং কাজী নজরুল ইসলাম একসঙ্গে এক মেসে তারা থাকতেন। এবং সেখানে বসেই কিন্তু গভীর রাতে কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেন। তো এবং লিখতে গিয়ে ফাউন্টেন পেন, যে ঝর্ণা কলম তিনি ব্যবহার শুরু করেছিলেন। কিন্তু তার মধ্যে আ ভাবের যে অনুরণন এত বেশি হচ্ছিল যে তার আ সেই ফাউন্টেন পেন তার সেই গতি আ সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। তো সেই কারণে কবি কিন্তু এই আ ফাউন্টেন পেন তিনি আ রেখে দিলেন। রেখে তিনি পেন্সিলে কবিতাটি লিখলেন। পেন্সিলে লিখলেন, তার মানে আ নিঃসন্দেহে একটা আ কানেক্টিভিটি তো এই ধরনের মহান পুরুষ যারা, মহান ব্যক্তিত্ব যারা, তাদের সাথে তো স্রষ্টার একটা কানেক্টিভিটি থাকতেই হবে, থাকেই। তো আমিও মনে করি যে তার একটা স্পিরিচুয়াল বিষয় তো অবশ্যই ছিল। যেই কারণে এই একটি কবিতা যেটি মানে তিনি লিখলেন ফাউন্টেন পেন বাদ দিয়ে পেন্সিলে লিখলেন। তার গতির সাথে, তার ভাবের সাথে গতির মিল রাখবার জন্যে। আ এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেই আ সাহিত্য বলয়টি ছিল, বাংলার আ সাহিত্য আকাশের আ তার যেই অবস্থান ছিল, এবং আপনি যথার্থই বলেছেন যে এ ওই সৌরজগতের সূর্য তিনি রবি, নামটিও রবি। সুতরাং আ এই যে গ্রহটি ছিল, তাকে কেন্দ্র করেই আসলে আ তৎকালীন যে বাংলা সাহিত্যটা আবর্তিত হচ্ছিল। তো সেই সময় কি এমন হলো যে একেবারে ভিন্ন একটি জগৎ তৈরি হয়ে গেল। আমরা আরেকটি জগতের সন্ধান পেলাম। তাতে করে আমরা যেটা বাংলা সাহিত্য সবচেয়ে বেশি সমৃদ্ধ হলো, লাভবান হলো। আমরা লাভবান হলাম যে আমরা আ ২ ধরনের সম্পদ আমরা পেলাম। রবীন্দ্রনাথ তো ছিলেনই, আরেকটি সম্পদ আমরা পেয়ে গেলাম। এখন সেই সম্পদটি আমি বলব যে এইটার আগমন এই ধরনের নজরুলের যে আগমন, আমরা যদি আ তাকে আমরা এভাবে বিশ্লেষণ করি, এটার ক্ষেত্র, প্রেক্ষাপট, প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছিল। তৈরি হয়েছিল যেদিন আমরা পরাধীন হয়েছি। আমি বলব যে পলিটিক্যাল বিশ্লেষণটা যদি আমরা করি, যে পলাশী যুদ্ধোত্তর যে আমাদের যে পরাজয়টা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, এবং এই বাংলাই নজরুল লিখেছেন কান্ডারি হুঁশিয়ার কবিতায় যে, "এই বাংলায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার।" তো এই যে আমাদের এই বাংলায় স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে। সুতরাং আমাদের একটা দায়, আবশ্যিকভাবে এই দায়টি ছিল আমাদের, যে এইখান থেকেই স্বাধীনতা সূর্যের পুনরুদ্ধার হতে হবে। কারণ আমাদের ব্যর্থতায় যেহেতু স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে, সুতরাং এটা আমাদের দায়, আমাদের এই দায় পূরণ করতে হবে। এই স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। এখন
এই স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি যে অতীতে বিভিন্ন ধরনের আ চেষ্টা হয়েছে, স্বাধীনতা সংগ্রাম হয়েছে। আ কিন্তু কোন সংগ্রামই ফলপ্রসূ হচ্ছিল না। তারা তাদের মতো চেষ্টা করেছেন, দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের সবকিছু বিসর্জন দিয়েছেন এমন অনেকেই ছিলেন আমাদের মহান বীর মুক্তিযোদ্ধাগণ। কিন্তু আমাদের আ স্বাধীনতা কিন্তু আসছিল না। তো এখন স্বাধীনতা না আসলে সমস্যাটা কোথায় দেখুন? সমস্যাটা হচ্ছে আমরা যেহেতু একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা বসবাস করি, মানব জাতি, মানব সভ্যতা। তো আমরা কিন্তু ভেরি মাচ উই আর ইনফ্লুয়েন্সড বাই দ্য পলিটিক্স। এখন পলিটিক্স যদি আপনার মানে আপনাকে শোষণ করে, আপনাকে মানে আ আ আ আটকে রাখে একটা বৃত্তের মধ্যে, তাহলে কিন্তু আপনার অন্য যতগুলা মানবিক গুণাবলী থাকবার কথা, সমাজ, আপনি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে সবকিছুতেই কিন্তু আপনি আ প্রভাবিত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। যেটা হয়েছে ব্রিটিশ আমলে, যেটা ১৭৫৭ সাল থেকে শুরু করে আমাদের সমাজ কাঠামোতে আমাদের যে পরিবর্তনটা হয়েছে রাজনৈতিক কারণে, সেই পরিবর্তনের ফলে আমাদের কিন্তু মানে আ আমি বলব যে অনেক ধরনের আ ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের কিন্তু অনেক ধরনের ক্ষয়ক্ষতিও হয়েছে। আমাদের চিন্তা চেতনা, আমাদের সুকোমল বৃত্তির চর্চা, আমাদের স্বকীয়তা ধরে রাখা, আমাদের যে নিজস্ব সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক যে কাঠামো, সাহিত্য সংস্কৃতি এসবগুলো এবং তখন থেকে কিন্তু ২ ধরনের সাহিত্য আমরা যদি চিন্তা করি তাহলে ২ ধরনের সবকিছুতেই ২ ধরনের একটা ২ টা ধারা কিন্তু আ চলমান ছিল। একটি ছিল যারা আ তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে একটা সমঝোতামূলক নীতি অবলম্বন করে তারা কাজ করে গেছেন। সেটা সাহিত্যিকদের মধ্যেও ছিল, পলিটিশিয়ানদের মধ্যে তো ছিলই। আ সবার মধ্যেই ছিল, সব পেশাজীবী দের মধ্যেই সেটা ছিল। আরেকটা গ্রুপ ছিল, আ সেটি ছিল যারা ওই অবস্থাতেও যত নেতিবাচক পরিস্থিতি থাকুক না কেন, দেশের স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছিলেন। তো আমি বলব যে কাজী নজরুল ইসলামের যে নেচার, তার যে আ আমরা আ স্পষ্টতে আমরা দেখতে পাই যে তিনি আ আ একজন স্বাধীনচেতা মানুষ। সহজ কথায় স্বাধীনচেতা মানুষ। এবং তিনি তার নিজের বিভিন্ন লেখায় আ যেমন একটি লেখায় তিনি যে আমরা যদি বলি যে চিরনির্ভয়, চিরনির্ভয় যে কবিতাটি আছে, সেই কবিতায় তিনি বলেছেন যে, "আমি আজন্ম সৈনিক। আমি আজন্ম সৈনিক।" তিনি তিনি সারাটা জীবন তিনি স্বাধীনভাবে থেকেছেন এবং স্বাধীনতার জন্যে কিন্তু তিনি তার মানে সমস্ত রক্তকণিকায় ছিল স্বাধীন চেতনা। তো এখন এই স্বাধীনতা বলতে আমরা কি বুঝবো? এই স্বাধীনতা কি শুধু পলিটিক্যাল মানে স্বাধীনতা? নাকি আরো অনেক কিছু? কাজী নজরুল ইসলাম আমার বিবেচনায় যে স্বাধীনতা বলতে তিনি শুধু যে আপনার কাছ থেকে আমি স্বাধীন হয়ে গেলাম, তিনি শুধু ঐটুকু মিন করতেন না। স্বাধীনতা বলতে তিনি আমার আমার কাছ থেকেও যেন আমি মানে আমারও তো ২ টা চরিত্র আছে। প্রতিটি মানুষের মধ্যেই নেগেটিভ, পজিটিভ ২ ধরনের চরিত্র থাকে। এখন আমিও যেন আমার কুপ্রবৃত্তি থেকে আমিও যেন স্বাধীন থাকতে পারি। অর্থাৎ ১ম এই একটা ব্যক্তি মানুষ তাকে আগে স্বাধীন হতে হবে। তারপর তার অন্যান্য স্বাধীনতা, তার পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ইত্যাদি। তো এই যে স্বাধীনতার বিষয়গুলো ছিল কাজী নজরুল ইসলামের মধ্যে, এটা তার একেবারে শুরু থেকেই, তার একেবারে শৈশব থেকেই কিন্তু যে তিনি তার কাজে, কর্মে, তার লেখনীতে সবকিছুতেই তিনি অত্যন্ত স্বাধীনচেতা ছিলেন। তো তিনি যখন দেখলেন যে এই স্বাধীনতা সেটা শুধু নিজে স্বাধীন হলে চলবে না। এটা দেশকে স্বাধীন করতে হবে, সমাজকে স্বাধীন করতে হবে। মানুষকে সব ধরনের কুপ্রবৃত্তি, খারাপ আ তার যে আ আ কুসংস্কার যেগুলা চলমান আছে সমাজে, পুঞ্জীভূত হয়ে আছে, বৈষম্য, অত্যাচার, অবিচার সেগুলোকে দূর করতে হবে। সেই দায়বদ্ধতা তিনি ফিল করেছেন একেবারে তার শৈশব থেকেই। এবং তারপরে আমরা যদি দেখি যে তার যেই ওরিয়েন্টেশন ছিল যে সমাজ সম্পর্কে, তার দেশ সম্পর্কে, তারপরে বিশ্ব সভ্যতা সম্পর্কে। এই সবকিছুর তার যে নির্যাস ছিল, তিনি সহজেই উপলব্ধি করতে পেরেছিলেন যে মানুষকে কতিপয় জালিম, জুলুমের শিকার করে রেখেছে। তো এই মানুষগুলোকে মুক্ত করতে হবে। তো এই যে স্পৃহা ছিল মানব জাতিকে মুক্ত করবার, এটা প্রাসঙ্গিকভাবে আমি বলে রাখি যে তার যে দর্শন, কাজী নজরুল ইসলামের মূল দর্শন হলো আমার বিবেচনায় মানব মুক্তির দর্শন। তো এই মানব মুক্তির দর্শন তার মধ্যে এত বেশি কাজ করত, যে কারণে তিনি স্বতঃস্ফূর্তভাবে
একেবারে চাপিয়ে দেওয়া সাহিত্য নয়, একেবারে সহজাত সাহিত্য তার। তিনি যে জগৎটি তৈরি করেছেন সেই জগৎটি সঙ্গত কারণেই যে গতানুগতিক জগতের সাথে মিলবে না। কারণ তিনি বলেছেন যে আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লবে হেতু। কারণ এই পৃথিবীকে সুন্দর করতে হলে এটা নতুন করে আবার গড়ে তুলতে হবে, এবং ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। ধ্বংস করতে হবে আগে, তারপরে সেইখানে আমরা গড়িব নতুন করিয়া ধুলাই তাজমহল। আমরা প্রয়োজনে সবকিছু ধ্বংস করে ধুলো মাটি দিয়ে আমরা এই পৃথিবীতে আবার আমাদের প্রেমের তাজমহল তৈরি করব। এই যে স্পৃহা ছিল তার মধ্যে, সেটা এত বেশি গতিশীল ছিল, যেই কারণে এই যে সৃষ্টির যে বিগ ব্যাং থিওরিটা আমরা যেটা জানি, যে মহাবিস্ফোরণের কারণে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, যেটা একটা থিওরি বিজ্ঞানের, তা আমি বলবো কাজী নজরুল ইসলামের মধ্যে মানব জাতির মুক্তির জন্য এত বেশি আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে, যে তার সবকিছু, সমস্ত ভালোবাসা মানুষের জন্য মহাবিস্ফোরিত হয়েছে, এবং স্বাভাবিকভাবেই আরেকটি জগৎ তৈরি হয়ে গেছে, যেই জগতের স্রষ্টা হলেন কাজী নজরুল ইসলাম। এবং এই জগৎটি কিন্তু, আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, এটি কিন্তু কোনোভাবেই সাংঘর্ষিক না। সৌরজগৎ যেমন আরেকটি জগতের সাথে সাংঘর্ষিক না, সংঘর্ষ লাগলে তো এই সৃষ্টি জগৎ থাকবে না। নজরুলের সৃষ্টি জগৎও কিন্তু ঠিক একই রকম। রবীন্দ্র বলয়ের পাশে আরেকটি জগৎ তিনি তৈরি করেছেন, এবং সেটা স্বতঃস্ফূর্তভাবেই তিনি তৈরি করেছেন, চেষ্টা করে না, সহজাত জগৎ তার। কিন্তু সেই জগৎটি কিন্তু রবীন্দ্র জগতের সাথে সাংঘর্ষিক ছিল না। আমি বলবো যে একটি আরেকটির পরিপূরক ছিল। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন যে নজরুলের ব্যাপারে, নজরুলকে যেহেতু তিনি অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, সেই বিষয়টি তার আশেপাশে যারা ছিল, আমরা জানি যে অনেকেই সেটি পছন্দ করতেন না। তারা অভিমান করেছিল, অভিযোগ করেছিলেন কবিগুরুকে, যে আপনি এই একটি ছোকরা, এত কম বয়স, তাকে কেন আপনি এত, মানে আপনি আপনার বসন্ত নাটিকে উৎসর্গ করে দিচ্ছেন, আপনি লিখছেন যে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ, এই সমস্ত বিষয়ে আপনি তাকে বলছেন, এই বাচ্চা ছেলে, তাকে আপনি কেন এত মাথায় তুলছেন? তো রবীন্দ্রনাথ এবং তাদের কিছু যুক্তিও ছিল, তারা বলছিল যে কাজী নজরুল ইসলাম সাহিত্যে যেই সমস্ত শব্দ ব্যবহার করছে, এগুলো তো সাহিত্যের সাথে যায় না। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আজকে আমার যদি ওর মতো বয়স থাকতো, তাহলে আমিও হয়তো এইভাবেই চেষ্টা করতাম। সাহিত্যে অস্ত্রের ঝনঝনানি থাকবে না, সে তোমাদের আবদার বটে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এইভাবে তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। তার মানে দুজনের মধ্যে যে একটা আহ, ভালোবাসার সম্পর্ক ছিল, দুজনের জগৎ ভিন্ন, সেটি কাজী নজরুল ইসলাম তার আরেকটি প্রবন্ধের মধ্যে ক্যাটাগরিক্যালি তিনি দেখিয়ে দিয়েছেন। তাদের দুজনের জগৎ যে ভিন্ন, সেই প্রবন্ধটি আমরা অনেকে জানি, সেটি হলো যে বর্তমান বিশ্ব সাহিত্য। সেখানে তিনি দেখিয়েছেন যে সাহিত্য দুই রকমের, একদল সাহিত্যিক আছে যারা মাটি এবং মানুষের সাথে থাকেন, আরেক দল সাহিত্যিক আছেন যারা আপনাকে ঊর্ধ্বলোকে একটা মায়াময় সম্মোহনের জগতে আপনাকে নিয়ে যাবে। তো কাজী নজরুল ইসলাম ছিলেন মাটি এবং মানুষের কবি, মানুষের মুক্তির কবি। এই জগৎটি সঙ্গত কারণে একটি ভিন্ন জগৎ ছিল। কিন্তু এই দুটি জগৎ মিলে আমি বলবো যে রবীন্দ্রনাথের যে রাবীন্দ্রিক জগৎ এবং নজরুলের যে নজরুলীয় জগৎ, এই দুটি জগৎ, দুটি বিশ্ব, দুটি গ্রহ আমাদেরকে দারুণভাবে সমৃদ্ধ করেছে। অত্যন্ত মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কথাগুলো, যেন মুক্ত ঝরছিল আসলে। এবং সত্যিকার অর্থেই আজকের অনুষ্ঠানটা যদি আমরা 3 ঘন্টা করতে পারি তাহলে হয়তো ভালো হতো আর, কিন্তু আসলে সময়ের একটু বিষয় রয়েছে। কিন্তু তারপরে আমরা আপনাকে খুব সহজেই ছাড়ছি না, আরো কিছু বিষয় আসছে। তবে যে বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন, এখানে অনেকগুলো বিষয় আসলে সম্পূরক প্রশ্নের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে। তো আমি সবগুলো প্রশ্ন করলে আপনিও হয়তো বলবেন, কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আমি লিস্ট যে একটা বিষয় বলছি আর কি, যেহেতু এখন পৃথিবী হলো অনেক মিডিয়ার যুগ, অনেক অনেক মাধ্যম রয়েছে, গণমাধ্যম রয়েছে, এবং ওয়ার্ল্ডের সবচাইতে শক্তিশালী গণমাধ্যমের নাম এখন ফেসবুক, যার কল্যাণে সারা পৃথিবীকে এখন হাতের মুঠোয় দেখা যায় বা পাওয়া যায় আর কি। তো একটি ছবি কিন্তু আমরা প্রায় দেখে থাকি, আমি আপনার সম্পূর্ণ প্রশ্ন আসার আগে বলছি আর কি। সেটি দেখা যায় যে একটি আরাম মোড়ার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছেন পায়ের পর পা তুলে, আর তার থেকে ঠিক নিচের একটা মোড়ায় বসে রয়েছেন জওহরলাল নেহেরু।
একজন হলেন পলিটিশিয়ান, আরেকজন হলেন কবি সম্রাট। আমি এই ছবিটি কথা এই জন্য বলছিলাম যে আপনি অনেকগুলো বিষয়ে বলেছিলেন, আমি আপনাকে বলছিলাম যে আপনি অনেকগুলো সম্পূরক প্রশ্নের জন্ম দিয়েছেন। যেমন আপনি বলেছেন যে ২ ধরনের সম্পদ আমরা পেয়েছি এবং প্ল্যাটফর্ম আগে থেকেই তৈরি ছিল। পলাশীর বিপর্যয়ের পর আসলে স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয়ে যায়, সেই সময় মানুষকে মুক্ত করার জন্য একদল মানুষ জেগে ওঠে। তাদের মধ্যে কবিতা নিয়ে যারা সর্বাগ্রে কাজ করে, তাদের মধ্যে নজরুল ছিলেন অন্যতম। আরেকটি বিষয় আপনি বলেছেন, মাটি ও মানুষ নিয়ে কাজ করে একদল কবি, আর ঊর্ধ্বলোকের সৌন্দর্য পিপাসু নিয়ে কাজ করে আরেক দল কবি। এবং আমি এক্ষেত্রে একটি বিষয় সবসময় বলে থাকি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি তারা ভরা আকাশ, আর কাজী নজরুল ইসলামকে আমি বলে থাকি আমার জমিন। আমি জমিনের উপর হাঁটতে চাই এবং তারা ভরা আকাশও দেখতে চাই। একদম। নইলে আমি আমার জীবনটাকে, আমি যে জায়গা থেকে অক্সিজেন গ্রহণ করব সেটি আমার জমিন। আমি জমিনে না দাঁড়াতে পারলে আমি আসলে আকাশের যে সৌন্দর্য আমি দেখতে পাবো না। তো আপনার এই কথার মধ্যে এই বিষয়টা আসলে এসেছে। আমি এটা হয়তো অন্যভাবে বাড়িয়ে বললাম আরকি। তো আমি হয়তো আমার যে আপনার মতো গুছিয়ে বলতে পারিনি আমি। আ ঠিক এই চমৎকার কথাটি বলছিলেন বলতে আপনি, চেয়েছিলাম। চমৎকার। আমি খুব মুগ্ধ হয়ে শুনছি এবং আমার উচিত ছিল আরো অনেক আগেই আপনাকে, না, আপনার ব্যস্ততার কারণে হয়তো পারি নাই আমি। তো আজকে সুযোগ যেহেতু পেয়ে গিয়েছি, সুতরাং আজ ছাড়ছি না আপনাকে। তো এই যে রাজনৈতিক যে বিষয়টি বলছিলেন, সেটি আসলে সাহিত্যের সঙ্গে খুব দারুণভাবে সম্পৃক্ত এবং সারাটা জীবন আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং বিশ্ব সাহিত্য এবং বাংলা সাহিত্যের যে বিষয়গুলো আমরা পাঠ করেছি, যতটুকুই পাঠ করার চেষ্টা করেছি বা এখনো পড়ছি আমরা, আমরা জেনেছি যে সাহিত্য সবসময় রাজনীতিকে ডমিনেট করে। সাহিত্যই কিন্তু শাসন করে রাজনীতিকে। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখি এখন যে রাজনীতি যখন সাহিত্যকে শাসন করতে আসছে অথবা ডমিনেট করতে আসছে, ফলশ্রুতিতে আমরা কিন্তু ঠিক ভালো কবি, ভালো সাহিত্যিক, ভালো কথাশিল্পী বা ভালো উপন্যাসিক পাচ্ছি না, এই কারণে যে রাজনীতি এখন আমাদেরকে ডমিনেট করছে ডমিনেট করছে। পুরোদস্তুর। তো যে বিষয়টি আপনার কাছে আমার সম্পূরক প্রশ্ন আরকি। তো কাজী নজরুল ইসলাম যে সময়, যেমন জালিয়ানওয়ালার বাগের হত্যাকাণ্ডের সময় কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন ব্রিটিশদের কাছ থেকে। কিন্তু কাজী নজরুল ইসলামের সেই সময়কার লেখাগুলো, যে বিষয়গুলো ছিল আরকি, এগুলো কিন্তু এখনকার জন্য কিন্তু একটা মাইল ফলক হয়ে আছে। তো আমার কথা হলো যে সেই সময়ে সাহিত্যকে কি ব্রিটিশ যারা ছিলেন, ব্রিটিশ শাসকরা ছিলেন ভারতবর্ষে, তারা কি সাহিত্যকে ডমিনেট করে নাই? আর যদি করেই থাকে তাহলে সেখানে নজরুল কিভাবে একা দাঁড়িয়ে গেলেন, একা এককভাবে দাঁড়িয়ে গেলেন? এটি একটি প্রশ্ন। আরেকটি সম্পূরক প্রশ্ন হলো, এটা বর্তমান সময়ের সঙ্গে সম্পৃক্ত, সেটিও আপনি বলবেন অবশ্যই। সেটি হলো যে তাহলে বর্তমান সময়ে যারা সাহিত্যকে ডমিনেট করার চেষ্টা করছে, যে সমস্ত রাজনীতি নামের র, রাজনীতি নামের র বলতে মানে পচে যাওয়া যে সমস্ত রাজনীতিক বা রাজনৈতিক লোকেরা যখন সাহিত্যকে ডমিনেট করার চেষ্টা করছে, তো সেখানে এখন নজরুলের মতো কোনো ব্যক্তি বা আমরা যারা লেখালেখির চেষ্টা করছি, আমাদের ভিতরে সেই ধরনের চৈতন্যের উদয় হচ্ছে না কেন? আপনার কি মনে হয়? এটার উত্তর। অনেক, অনেক ধন্যবাদ। আ আসলে রাজনীতি, রাজনীতি ডমিনেট করছে সাহিত্যকে। করার কথা উল্টোটা, উল্টোটা হওয়ার কথা। তো এই যে ডমিনেশনটা, এই ডমিনেশনটা সব যুগে ইতিহাসের আ প্রতিটি বাঁকে, বাঁকেই ছিল। আ রাজনীতিবিদ যারা, তারা যদি ভালো হয় তাহলে ভালো, আর যদি খারাপ হয় তাহলে তারা সবাইকে ডমিনেট করবার জন্যে যত ধরনের অপকৌশল আছে, সব ধরনের অপকৌশল তারা ব্যবহার করবে। এটা খুবই স্বাভাবিক। তো এখন আ রাজনীতিবিদরা দেখুন, মানুষকে ডমিনেট করবার জন্যে তাদের তো আ নিশ্চয়ই শিক্ষিত লোকদের সহযোগিতা তাদের নিতে হবে। এছাড়া কোনো উপায় নাই। এবং সেই শিক্ষিত লোক বলতে আমি মিন করছি কবি সাহিত্যিকও এর মধ্যে আছেন, নিশ্চয়ই আছেন। এবং দেখবেন অতীতে আমরা দেখেছি যে আ রাজদরবারে কবি সাহিত্যিকদেরকে রাখা হতো। কেন রাখা হতো? কারণ এটা তাকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে। সাহিত্যকে মানে প্রমোট করবার জন্যে না। বরং সাহিত্যিক এসে রাজার কর্মকাণ্ডকে সাপোর্ট করছেন। তারা হচ্ছে দরবারি কবি সাহিত্যিক। সেটা সব যুগেই ছিল। তখন হয়তো একটা ফরমেটই ছিল। আর এখন হয়তো ফরমেটটা ভিন্ন হয়ে গেছে।
তো নজরুলের যুগেও ছিল, নিশ্চয়ই ছিল। কারণ ব্রিটিশরা এত সহজে তো দেখুন একটা কোম্পানি, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের তো একটা ব্যবসা করার কথা, একটা ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে একটা বিজনেস এন্টিটি তারা কেমন করে তারা ভারতবর্ষের মতো এত বড়, এত প্রাচীন একটি জনপদ, একটা বিশাল আ আমি বলব যে সম্পদ, ঐতিহ্য তার কি ছিল না? সবই আছে। তো সেইরকম একটি ভূখণ্ডকে একটা কোম্পানি এসে ১০০ বছর টানা তারা শাসন করেছে। টানা 100 ইয়ার্স ১৭৫৭ থেকে ১৮৫৭ যদি আমরা ধরি। তো এখন এই যে একটা কোম্পানি শাসন করেছে, পরের আমরা ৯০ বছর দেখেছি যে আমরা তাদের অফিসিয়ালি তাদের কলোনি হয়েছি। ১৮৫৭ র পর থেকে ১৯৪৭ পর্যন্ত। তো ১০০ বছর কোম্পানির শাসন আর বাকি ৯০ বছর রাজা বা রানীর শাসন। ওখান থেকে তারা আমাদের গ্রেডটা একটু বেড়েছিল। তো এখন এই শাসন করা ১৯০ বছর শাসন করাটা তো খুব সহজ কাজ ছিল না। তাইলে এই কাজগুলোকে সহজ করবার জন্যে তাদের একদল আ আ সমর্থক দরকার ছিল। আ যারা তাদের কাজগুলোকে সাপোর্ট করবে এবং তাদের ভাষাকে সর্বসাধারণের মধ্যে ট্রান্সমিট করবে। আ সেই কাজটা কিন্তু কবি সাহিত্যিকদের মধ্যেও কেউ করেছেন কিন্তু। এবং রাজনীতি এই অর্থে রাজনীতি কিন্তু তখনও সাহিত্যকে কিন্তু প্রভাবিত করেছে। তখন প্রভাবিত করেছে বললে কম বলা হবে। আমি বলব যে ডমিনেট করেছে। এবং সেই ডমিনেশন থেকে আ সাহিত্য হয়েছে, অনেক ধরনের সাহিত্য হয়েছে। আমি বলব না যে আ শুধু তাদের আ পদে মানে কি বলব যে আ তাদের উদ্দেশ্যে নিবেদিত সাহিত্য হয়েছে, তা না। একজন কবি সাহিত্যিক দেখুন, কবিরা যখন লিখেন, আপনি যখন কবিতা লিখেন, আপনি কিন্তু আপনার যে আ মনের যে অবস্থা আ আপনার জীবনের যে অভিজ্ঞতা, তার আলোকেই কিন্তু আপনি কবিতাটি লিখেন। কিন্তু আপনার যোগ্যতা এত বেশি যে আপনার কবিতা হয়ে ওঠে সকলের কবিতা। আপনার মনের ভাষা যখন আমার মনের ভাষার সাথে মিলে যায়, তখন সেটি হয় সাহিত্য। তো এখন আ আ স রাজনীতি যখন সাহিত্যকে ডমিনেট করে, তখন সাহিত্যিকরা আ সাহিত্য সৃষ্টি করেন। হয়তো সরাসরি তাদের পক্ষাবলম্বন করে হয়তো কিছু স্টেটমেন্ট বিবৃতি দেন, কিন্তু সেইগুলো সাহিত্য হয় না। কিন্তু এমনভাবে কিছু সাহিত্য তারা তৈরি করেন, যেগুলো ২ টা পারপাস সার্ভ করে। একটি হলো তাদের গুণকীর্তন করা হচ্ছে একদিকে, আরেকদিকে সেই সাহিত্যটি আ আপনার মানে আপনার মনের সাথেও আপনার আ অভিব্যক্তির সাথেও মিলে যায় এবং সেগুলো আ কখনো মনে হবে এটা ইউনিভার্সাল ইত্যাদি। কিন্তু মূল উদ্দেশ্যটি থাকে যে ওই শাসক গোষ্ঠীকে সাপোর্ট করা। তো এখন অ্যা এটা একটা দিক। আরেকটা দিক হলো যে অ্যা রাজনীতি যখন সাহিত্যকে ডমিনেট করে, সেই ডমিনেট করবার কতগুলো কৌশল তারা অবলম্বন করে। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই যে কবি সাহিত্যিক যারা আছেন, তারা অত্যন্ত গুণীজন। তারা একেকজন আ তাদের বিবেকের তাড়নায় তারা তাড়িত হন এবং সেইভাবেই তারা মানে মনের অভিব্যক্তি, মনের ভাষা সকলের জন্য তারা প্রকাশ করতে চান। আ কিন্তু সেই জায়গাতে পলিটিশিয়ানরা, পলিটিক্স কিভাবে তাদেরকে ডমিনেট করে? প্রথমত দেখুন যে আপনাকে মানে এমন একটা পরিস্থিতি তারা হয়তো তৈরি করে রাখবে যে এমন একটা অবকাঠামোর মধ্যে আপনাকে আটকে দেওয়া হবে যে সাপোজ আমি একেবারে সিম্পল ২-১ টা উদাহরণ দেই। যে আপনার যদি অর্থনৈতিক আপনার যদি আ কি বলবো যে আ পেটে যদি ভাত না থাকে সহজ কথা। যে আপনার একটা ক্যারিয়ার অপরচুনিটি নাই। বা আমি আমার কথা যদি বলি যে আমি লিখব, আমি সাহিত্যকে আমি কি জীবনের অবলম্বন হিসেবে নিতে পারছি? আমি পড়াশোনা করছি, আমি সেটা নিজের জন্য করছি না। আমি লিখছি আমার নিজের জন্য না। আমি মানুষের জন্য লিখতে চাই, লিখছি। কিন্তু সেইগুলোকে মানে সেল করে, সেগুলাকে অবলম্বন করে আমি কি আমার জীবন জীবিকা নির্বাহ করতে পারবো? পারব না, পারব না। কেন পারব না? কারণ আমাদের কাঠামো, আমাদের পলিটিক্স এমন একটা মানে সিস্টেম দাঁড় করিয়ে রেখেছে যে আপনাকে তারা প্রমোট করবে না। হ্যাঁ, আপনাকে তারা ততটুকু প্রমোট করবে যতটুকু তাদের কাজে লাগে। সেইভাবে হয়তো প্রমোট করবে। আপনি দেখুন, আপনার আপনি লিখছেন, আপনার বই বিক্রি করে আপনি কত টাকা পাবেন? কিন্তু রাষ্ট্র
যদি আপনার পাশে দাঁড়াতো, তাহলে মিনিমাম আপনার অবলম্বনটুকু যদি রাষ্ট্র নিশ্চয়তা দিত বা এই কাঠামো যদি সাপোর্টটা করত, তাহলে কিন্তু আপনার যে সৃষ্টিশীল জীবন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হতো না। আমি বিশ্বাস করি, আমরা জানি যে এত সকল অবস্ট্রাকল অতিক্রম করেও মহান কবি সাহিত্যিক যারা, তারা কিন্তু এগিয়ে গেছেন। তারা হয়তো নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, কিন্তু মানুষের জন্য কিছু করে গেছেন। কিন্তু সেটা মুষ্টিমেয় হয়তো কিছু কবি সাহিত্যিক, তারা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে। কিন্তু আমরা যদি এমন একটা অবকাঠামো, এমন একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে পারতাম, যেখানে শিক্ষার কদর আছে, যেখানে সৃষ্টিশীল কাজের কদর আছে, যেখানে কবি সাহিত্যিকের জন্য একটা অন্তত তার মানে অনিশ্চিত জীবনের মধ্যে পড়তে হচ্ছে না, এরকম একটা সাপোর্ট তার হচ্ছে, তাহলে কিন্তু তিনি স্বাধীনভাবে হয়তো অনেক কাজ তিনি করতে পারতেন। তাকে তার এই সৃষ্টিশীল জগৎ বাদ দিয়ে অন্য কোনো জগতে হয়তো প্রবেশ করার চিন্তা করতে হতো না। কিন্তু যারা পলিটিক্স করেন, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, তাদের মধ্যে কিন্তু এই সুকোমল বৃত্তি সবার মধ্যে অতটা থাকে না। যে কারণে তারা এমন একটা মানে বৃত্তের মধ্যে আ এই সৃষ্টিশীল মানুষগুলোকে তারা মানে কি বলবো যে আটকে রাখে, যে আ অ অ বা অন্যভাবে যদি আমরা বলি যে তাদেরকে হয়তো যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, সেই সাপোর্টটুকু আ আ হয়তো তারা দিবে না। আ দিবে ওই অর্থে দিবে যদি আপনি তার হয়ে কাজ করতে পারেন। তো এই ধরনের পরিস্থিতিতে কিন্তু তখন কবি সাহিত্যিকরা, কারণ সবার অবস্থা তো একরকম থাকে না। কারণ জীবন তো বাঁচাতে হবে। তো হয়তো অনেকেই তখন নতজানু হন। অনেকেই হয়তো চেষ্টা করেন কোনো না কোনোভাবে লিঙ্ক তৈরি করা, যে না, আমাকে তো স্ট্রাগল করে টিকে থাকতে হবে। তো সেই জায়গাতে আমরা তখন আর কি ধরনের সাহিত্য পাবো, কি ধরনের সৃষ্টিশীল জিনিস পাবো, এটা সহজেই কিন্তু অনুমান করা যায়। তো এখানে যদি উল্টোটা হতো, যে না, কবি সাহিত্যিকরা তাদের জীবন জীবিকার জন্য তাকে বাড়তি ওই অর্থে আমি বলব না যে তারা কবি সাহিত্যিকরা কেউ পৃথিবীতে সম্পদ তৈরি করার লিপ্সা তাদের নাই। কারোরই নাই আমি বিশ্বাস করি। তো তাদের যদি মিনিমাম বেঁচে থাকার অবলম্বনটুকু করে দেওয়া যেত, কোনো না কোনোভাবে তারা দান নিবেন না, দয়া নিবেন না, এটাও আমি বিশ্বাস করি। কারণ কবি সাহিত্যিকদের পার্সোনালিটি অন্যরকম। তারা মানুষের কাছে ছোট হতে চান না। তো তাদেরকে যদি সুকৌশলে রাষ্ট্র বা সমাজ যদি তাদেরকে এই সাপোর্টটা দিত, তাহলে দেখতেন যে এই কবি সাহিত্যিকরা স্বাধীনভাবে কিন্তু রাষ্ট্রকে, সমাজকে গাইড করতে পারত। কিন্তু সেই গাইডেন্সটা নেওয়ার মতো মানসিকতা রাজনীতিবিদদের কখন আসবে? যদি তারা যদি মানুষ হন, তারা যদি উমর ফারুক, যেই কারণে কাজী নজরুল ইসলাম উমর ফারুককে নিয়ে কবিতা লিখেছেন যে, "মানুষের কথা বলেছ বন্ধু, বলিয়াছ ভাই তাই, তোমারে অমন চোখের পানিতে সরি গো সর্বদাই।" এখন সেই রকম লিডার যদি থাকে, তাহলে কিন্তু আমাদের কবি সাহিত্যিকদেরও আর টেনশন করতে হয় না, যে উভয়ের তখন পরিপূরক হন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, মানব সভ্যতায় আমরা এমন একটা ক্রান্তিকাল শুধু এখন না, নিকট অতীতে বা সুদূর অতীতেও আমরা অতিক্রম করে এসেছি, যে যেখানে দেখা গেছে যে শাসক হিসাবে যারা বসেন, তারা আসলে শোষকের চরিত্রে অবতীর্ণ হন। সেই কারণে তারা নিয়ন্ত্রণ করেন শুধু কবি সাহিত্যিককে না, তারা নিয়ন্ত্রণ করেন সবাইকে। তো সেই অবস্থার মধ্যে আমরা যতদিন থাকবো, ততদিন হয়তো নজরুলের মতো বা এরকম হঠাৎ কালে ভদ্রে হয়তো কেউ ঝলসে উঠবেন আত্মশক্তিতে বলীয়ান হয়ে। কিন্তু সামগ্রিকভাবে সাহিত্য চর্চার জায়গাটি স্বাধীনভাবে করবার মতো পরিবেশ আমরা ততদিন পাবো না, যতদিন রাজনীতি শুদ্ধ না হবে। আপনার আরেকটি প্রশ্ন ছিল বোধহয়। আমি জানি না আমি প্রশ্নের মধ্যে আছি কিনা। আ আ আপনার আমাকে যদি একটু হেল্প করেন। আপনি আপনি ঠিক জায়গায় আছেন আরকি। আপনাকে বলেছিলাম যে মানুষকে মুক্ত করার যে দর্শনটি নজরুল বারবার বলছিলেন আরকি, এবং আপনাকে তার আগে রাজনীতি নিয়ে কথা বলেছিলাম, এবং রাজনীতি নিয়ে আপনি চমৎকার করে উত্তর দিয়েছিলেন। এখনো দিচ্ছেন আরকি আপনি। এবং এখন আপনি আরো কয়েকটি সম্পূরক প্রশ্ন জন্ম দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই আরকি। তো সেখান থেকে আমি আরেকটি প্রশ্ন আপনাকে যুক্ত করছি। আপনি বলছিলেন যে কবিরা আসলে কখনো মাথা নত করতে জানে না বা মাথা নত করে না। কবিদের পেটে ভাত নেই, তারপর তারা লিখে চলে অবিরাম। এবং এই লিখতে গিয়ে মাঝে মধ্যে দেখা যায় যে কবিরা আপনার খুব
অবসাদগ্রস্ত হয়ে পড়ে, তারা ক্ষুধায় তাড়নায় তারা একসময় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। এই যে কবিদের এই যাওয়া আসির মাঝখানে যে সৃষ্টিটা, পরবর্তীকালে দেখা যায় যে সেই সমস্ত রাজনীতিবিদরাই এই সৃষ্টিকে নিয়ে, এই সৃষ্টির বাণীগুলোকে নিয়ে তারা রাজনৈতিক ময়দান গরম করে ফেলেন। কিন্তু ভণ্ডামি, ভণ্ডামি। জীবদ্দশায় একজন কবিকে তারা কখনোই কিন্তু আসলে এভাবে মূল্যায়ন করেন একদম, না। তো আপনার একদম। যে প্রস্তাবনাটি আজকে আমি যেটা শুনলাম, আপনি বলছিলেন নজরুলকে আলোচনা করতে গিয়ে চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। তো সারা পৃথিবীর জায়গা থেকে আমি বলব, কারণ পৃথিবী আমার কাছে মনে হয় একটা গ্রাম। সারা পৃথিবী হয়তো আমরা জায়গায় জায়গায় কাঁটাতার রয়েছে, কিন্তু পৃথিবী একটা গ্রাম, এবং যেহেতু সাহিত্যের কোনো সীমানা নেই, সাহিত্যের কোনো কাঁটাতার নেই, সব যুগের সাহিত্য সব জায়গাতেই চলমান আর কি। যে কারণে আমার কাছে আপনার কাছে আমার এই সঙ্গে একটা সম্পর্ক প্রশ্ন করছি আর কি, যে কবিদের জন্য একটা সম্মানজনক জীবন জীবিকার যে বিষয়টি আপনি আজকে অবতারণা করলেন, একদম, জাতীয় একদম। কবি কাজী নজরুল ইসলামকে আলোচনা করতে গিয়ে ২১৬তম পর্বে এসে, তো সেখানে আসলে আপনার মাথায় কোনো চিন্তা আছে কিনা এই ধরনের, যে কবিদের জন্য একটা সুষম রিজিকের একটা বন্টন করা যায় কিনা, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে, যেহেতু নজরুল গণমানুষের কবি এবং যুগে যুগে নজরুল সবসময় পঠিত, সবসময়ের জন্য পঠিত হচ্ছে এবং হবেও। তো ভবিষ্যতের জন্য নজরুলকে আরো বিকশিত করার জন্য, নজরুলের কবিতাগুলো অনুবাদ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে নজরুলকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার কোনো চিন্তা আছে কিনা? অর্থাৎ দুটি প্রশ্ন আপনাকে করলাম। একটি হলো ওই ধারাবাহিকতায়, পলিটিক্সের ধারাবাহিকতায়, যে একজন কবিকে বেঁচে থাকতে গেলে যে ধরনের একটা সম্মানজনক জীবন জীবিকা থাকা দরকার, সেটি ব্যয়ভার রাষ্ট্র নিতে পারে কিনা, বা রাষ্ট্র নিলে কিভাবে নিতে পারে রাষ্ট্র, এটি একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে নজরুলকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য আসলে আমাদের স্পেসিফিকলি বাংলাদেশে যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং সেক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত, এবং একজন নজরুল গবেষক হিসাবে আপনার চিন্তাটা কি এক্ষেত্রে? জি। আ অনেক, অনেক ধন্যবাদ। আসলে আমি তো মানে আসলে আমি ওই অর্থে গবেষক নই। আমি আ আমি জানি যে এই অনুষ্ঠানটি এত বুদ্ধারা দেখছেন। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমার জ্ঞানের পরিধি একেবারেই নাই। মানে একেবারেই মানে আমি কি বলব, এটা বলতে দ্বিধা নেই। তো বাট কতগুলো বিষয় আমি বিশ্বাস করি। সেটা হলো যে নজরুল যেমনটি বলেছিলেন, নজরুল যেই কারণে খুব আকৃষ্ট করে, যে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। প্রার্থনা করো, কেড়ে খাই যারা ৩৩ কোটি মুখের গ্রাস, যেন আমার রক্ত লেখায় লেখা হয় তাদের সর্বনাশ। অমর কাব্য নজরুলও পৃথিবীতে লিখতে আসেন নাই। তিনি পৃথিবীতে সহজ করে মানুষের মুক্তির কথাটা বলেছেন। মানুষের মুক্তির কথা। এবং এই কথাটা আমি খুব ফিল করি যে দেখুন যে আ আমরা হয়তো অনেক তাত্ত্বিক আলোচনা হয়তো অন্যভাবে চেষ্টা করলে হয়তো করা যাবে না তা নয়। কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে আজকে আপনি কবি তৌফিক জহুর কিংবা আরো অনেক কবি সাহিত্যিকরা আছেন। আ আচ্ছা, আপনারা নিজের জন্য তো কিছু করেন না। যা কিছু করছেন মানুষের জন্য। সৃষ্টি তো কেউ নিজের জন্য করে না, মানুষের জন্য করে। এখন যেমনটি আপনি বললেন যে কবি সাহিত্যিকদের জন্য একটা সম্মানজনক, দেখুন আমরা যখন পরাধীন ছিলাম, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে, তখন আমরা দেখেছি যে যারা বিত্তশালী ছিলেন সমাজের, বিত্তশালীরা কিন্তু তারা এখন মানে তারা কোনো না কোনোভাবে এই কবি সাহিত্যিকগণকে তারা কিন্তু অনেক ক্ষেত্রে তারা সাপোর্ট করেছেন। তারা সহযোগিতা করতেন। আ কিন্তু এই চর্চাটি দিনে, দিনে যেন কোথায় যেন হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এখন আমরা স্বাধীন, স্বাধীন বাংলাদেশ কিংবা স্বাধীন ভারত কিংবা স্বাধীন পাকিস্তান, আমরা যেটাই বলি না কেন, আমরা স্বাধীন। আবার আপনি যেমনটি বলেছেন যে আমরা একটা গ্রামের মধ্যে বসবাস করি। আমরা মানুষ, প্রত্যেকটা মানুষ, প্রতিটি মানুষের সাথে কোনো না কোনোভাবে আমরা কানেক্টেড। আমরা ফিল করি। আপনার ব্যথা আমি ফিল করব, আমার ব্যথা আপনি ফিল করবেন। এটাই হলো আমাদের স্বাভাবিক ধর্ম। এখন আমি দেখুন যে কাজী নজরুল ইসলামের জীবনের যেই মানে কষ্টের দিকগুলো, তিনি তিনি খুব আত্মবিশ্বাসী এবং আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ ছিলেন, স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি লিখেছেন যে, "হে দারিদ্র তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়েছ খ্রিষ্টের সম্মান। কণ্ঠকে মুকুটে শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস।" লিখেছেন তিনি। কিন্তু দেখুন তার জীবনের যে ট্র্যাজেডি, তার জীবনের ট্র্যাজেডি 1942 তে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, তার চিকিৎসা কেন হলো না? শুধু অর্থের অভাবেই তো। তার যদি অর্থ থাকতো, আবার এটাও বলে রাখা ভালো, তিনি যদি চাইতেন তাহলে তো অর্থ তিনি তিনি জমা রাখতে পারতেন। তিনি সেভিংস করতে পারতেন। তার অনেক টাকা থাকতো। কারণ তার যে বইপত্র, রেকর্ড, সেগুলো বিক্রি করে যেই পরিমাণে উপার্জন হতো তার,
সেগুলো তিনি মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। ইভেন তিনি একটি নাইট স্কুলও প্রতিষ্ঠিত করেছিলেন শ্রমিকদের জন্য। অনেক তার জীবনের অনেক অধ্যায় এখনো অনাবিষ্কৃত বা অনালোচিত রয়ে গেছে আমাদের। তো যাই হোক, তিনি সব সময় মানুষের জন্য কাজ করেছেন। সেই মানুষটি যখন অসুস্থ হয়ে গেলেন, যে মানুষটি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিলেন, তার সম্পাদিত লিখিত ভাবে অর্ধসাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় 1922 সালের 13 অক্টোবর তারিখে স্বাধীনতার ঘোষক, মহান ঘোষক তিনি ভারতবর্ষের, সেই মানুষটি যখন অসুস্থ হয়ে গেলেন, তার পাশে কেউ দাঁড়ালো না, কেউই দাঁড়ালো না ওই অর্থে। যদি তার অর্থ থাকতো, তখন দাঁড়ালো না, তখন পরাধীন ছিলাম আমরা, সরকার আমাদের ছিল না, না হয় মেনে নিলাম। কিন্তু সরকার একেবারে আমাদের ছিল না সেটাও বলা ঠিক না, কারণ আমরা দ্য ইউনাইটেড বেঙ্গল, অবিভক্ত বাংলায়, তখন তো আমাদের লোকজনই সরকারে, কই কেউ তো পাশে দাঁড়াইলো না। এই যে ট্র্যাজেডি, তার মানে তার জীবনের যে কষ্ট, সেই কষ্ট থেকে আমরা আমাদের যে একটা শিক্ষাটি হলো, দেখুন তিনি পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু আমরা বা তারপরেও যারা আসবেন পৃথিবীতে, যারা সুকোমল বৃত্তির চর্চা করবেন, যারা মানুষের জন্য কাজ করবেন, তাদের পাশে দাঁড়ানোর দায়ভার কি রাষ্ট্রের নেই? আমি মনে করি অবশ্যই আছে, থাকতেই হবে। কিন্তু সেটি কিভাবে, সেটা আমার ব্যক্তিগত কিছু আহ, অভিব্যক্তি আছে, চিন্তা ভাবনা আছে, একান্তই ব্যক্তিগত। আমি মনে করি যে এগুলো আমার স্বপ্নের মতো, যে এই স্বপ্নগুলো যদি বাস্তবায়িত হতো। দেখুন, একজন কবি, তিনি কারোর কাছে হাত পাতবেন না, এটা খুবই স্বাভাবিক। তো তাকে সম্মানজনক একটি জীবিকার ব্যবস্থা রাষ্ট্র কিভাবে করতে পারে? তার লিখিত বইগুলো রাষ্ট্র কিনে নিতে পারে। শিক্ষা শুধু কিনে নিলে হবে না, শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। কবি সাহিত্যিকগণকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করতে পারে। যে কালচারাল যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করতে পারে। তাহলে তারা সেইখানে কাজ করবেন, সেইখানে তারা ভ্যালু এড করবেন, এবং রাষ্ট্র তাদেরকে কিছু সম্মানই দিবে। হতেই পারে। এখানে কত টাকার দরকার ভাই? আপনি অস্ত্র, পৃথিবীতে সামরিক বাজেট কত, আমি দেশের কথা বলবো না, পৃথিবীতে অধিকাংশ অর্থ ব্যয় হয় মানুষ হত্যা করবার জন্য। মানুষকে হত্যা করবার জন্য আমাদের অধিকাংশ অর্থ সম্পদ ব্যয় করি আমরা। তার লক্ষ কোটি বলবো বা অযুত বিলিয়ন ট্রিলিয়ন ভাগের একটি ভাগ যদি শুধু এই কবি সাহিত্যিকদের জন্য বরাদ্দ রাখা যায়, আমি মনে করি মোর দেন এনাফ। কিন্তু এই কাজটি কারা করবে? আবার সেই পলিটিক্স, যাদের কাছে আমরা বলবো, কাজী নজরুল ইসলাম তার ধূমকেতুর পথ যে লেখায় তিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি সেখানে বলেছেন যে এই ব্রিটিশদের কাছে স্বাধীনতা চেয়ে তো কোনো লাভ নেই, তারা শুনবে না। তো যারা পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে, তাদের কাছে তো হাত পেতে লাভ নাই। তার মানে কাজটি শুরু করতে হবে কোন জায়গা থেকে? আমি বলবো যে কোনো একটি জায়গা থেকে শুরু করতে হবে, যেটা শুরু করলে পুরো কাঠামোটা শুদ্ধ হবে। তার আগে ইমিডিয়েট প্ল্যান হিসাবে আমি মনে করি যে যারা শিল্পী সাহিত্যিক আছেন, প্রত্যেক দেশের উচিত তাদের একটি ডেটাবেস তৈরি করা, তাদের সাথে কথা বলা, এবং তাদেরকে শিক্ষা, সংস্কৃতি, এই সমস্ত ডিপার্টমেন্টের সাথে তাদেরকে সংযুক্ত করা। কয়টা পয়সা লাগে? খুব বেশি কিছু লাগে না, কিন্তু প্রয়োজন হচ্ছে মানসিকতার। আজকে ভারতবর্ষে, আমি ভারতের কথা বলবো, যে যদি যারা সাহিত্য চর্চা করছেন, যারা সুকোমল বৃত্তির চর্চা করছেন, তাদের যদি একটি তালিকা করে সরকার যদি তাদেরকে সমজাতীয় প্রতিষ্ঠানে সম্পৃক্ত করে, তাহলে দুটো লাভ। একটি হলো রাষ্ট্র সরাসরি লাভবান হচ্ছে, তাদের মেধা, তাদের চর্চা, তাদের সৃষ্টি মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আর ছোট্ট লাভটি হলো এই কবি বা সাহিত্যিক, তার জীবনে হয়তো সামান্য, তার চাহিদাও তো বেশি না, তার জীবনটা সম্মানজনক একটি জীবিকার সন্ধান তিনি পেলেন। তো এই কাজটুকু আমরা চাইলেই করতে পারি। আমি মনে করি যে যারা শিল্প সাহিত্যের চর্চা আমরা করছি, আমাদের দিক থেকে একটা জোরালো একটা মানে ভাইব একটা ওঠা উচিত। সেটি হলো যে এটা কিন্তু আমার টাকা, এটা আপনার টাকা। এমন না যে রাষ্ট্র আমাকে দান করছে,
আমাদেরই তো টাকা, আমাদেরই অর্থ। এবং আমরা কিন্তু সেটা নিজের কাজে না, আমরা কিন্তু ভ্যালু এড করে তার বিনিময়ে কিছু চাই। আমরা ভিক্ষা চাই না। সুতরাং আমি মনে করি যে এটা যদি আমরা চাই, খুব সহজেই করা যায় যে শিল্পী সাহিত্যিকদের একটা তালিকা তৈরি করে তাদেরকে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করা। দেখুন আমি নজরুল ইনস্টিটিউটে পাশাপাশি আপনার ওই প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করি যে নজরুল ইনস্টিটিউটে আমি আছি। আছি বলতে এটা ট্রাস্টি বোর্ডের একজন সদস্য হিসাবে আমি আছি। তো অনেক স্বপ্ন দেখি, অনেক পরিকল্পনাও করছি। যদি আমরা ঠিক এইভাবে আমরা কাজগুলো করতে পারি যে যারা নজরুলকে নিয়ে কাজ করছেন, নজরুলের গান নিয়ে যারা কাজ করছেন, সাহিত্য নিয়ে যারা কাজ করছেন, গবেষণা করছেন, তাদের একটা ডেটাবেস করে তাদেরকে যদি আমরা বেশি সংখ্যক অনেক কাজে যদি তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে তাদেরকে আমরা কিছু সম্মানীয় যদি দিতে পারি, তাতে করে কিন্তু আ রেসিপ্রোকালি কিন্তু লাভবান হওয়া যায়। রাষ্ট্রও লাভবান হচ্ছে এবং এই যে সম্মানিত শিল্পী, সাহিত্যিক যিনি আছেন, তিনিও কিছুটা মানে লাভবান হচ্ছেন ওই অর্থে আরকি। তো এখন নজরুলের চর্চার জায়গাটি আমি বলব আমার মনে হয় যে এখানে এই কথাটি বলা যথেষ্ট যে উদ্যোগটা নিতে হবে। আর ব্যথাটা যার সে তারই কান্না করতে হবে আসলে কান্নাও বলব না, অধিকার আদায়ের লড়াই করতে হবে। যে শিল্প, সাহিত্য আ চর্চা যারা করছেন তারা একেবারেই মানে নিরেট মানে কি বলবো যে আ পেটে পাথর বেঁধে জীবন সংসার শেষ করেই যেতে হবে। আমি মনে করি সেই জায়গা থেকে একটু আমাদেরকে ঘুরে দাঁড়ানো দরকার। কারণ ডাকাত তারা ডাকাত। তাদের তোরে বরাদ্দ ভাই আঘাত শুধু আঘাত। আঘাত দিয়ে আমার অধিকার আদায় করতে হবে তাদের কাছ থেকে। এটা অধিকারের প্রশ্ন, দয়ার প্রশ্ন না। তো নজরুল চর্চার বিষয়টি যেটি আপনি বলছিলেন যে কাজী নজরুল ইসলাম তিনি শুধু বাংলাদেশের জাতীয় কবি নন। তিনি আ আমরা জানি যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে আ তিনি যে লড়াই করেছেন দেশের মুক্তির জন্য, স্বাধীনতার জন্যে, মানুষের মুক্তির জন্য, তার স্বীকৃতি সেই সময়ই তাকে দেওয়া হয়েছে। আমরা জানি যে ১৯২৯ খ্রিস্টাব্দের ১৫ই ডিসেম্বর তারিখে কলকাতার এলবার্ট হলে তাকে গোটা বাঙালি জাতির পক্ষ থেকে জাতীয় কবির সংবর্ধনা দেওয়া হয়েছিল। যেখানে বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় সভাপতি ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রধান অতিথি ছিলেন। তো তাকে সম্মানিত করা হয়েছে। তিনি জাতির নেতাজি তো বলেছিলেন যে নজরুল একটি জ্যান্ত মানুষ। তার স্বপ্ন গোটা বাঙালি জাতির স্বপ্ন। তো সেই জায়গা থেকে স্বাধীন বাংলাদেশ আমরা জানি যে পৃথিবীতে বাঙালি জাতির একটি স্বাধীন রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রটি হচ্ছে বাংলাদেশ। তো এই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সঙ্গত কারণেই তিনি জাতীয় কবি হয়েছেন। কিন্তু দুঃখজনক যে বিষয়টি ছিল সেটি হলো যে সরকারি কোনো গেজেট প্রজ্ঞাপন ছিল না। অফিসিয়াল কোনো ডকুমেন্টেশন ছিল না। তো আমরা দায়িত্ব নেওয়ার পরে নজরুল ইনস্টিটিউটে সেই কাজটি আমরা করতে পেরেছি। সরকার অফিসিয়ালি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ডিক্লেয়ার করেছে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। ১৯৭২ সাল থেকে এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে। যেদিন তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় ১৯৭২ সালের ২৪শে মে তারিখে। ওই সময় থেকে কার্যকর করা হয়েছে। আর এই গেজেট নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর তারিখে। এখন তিনি অফিসিয়ালি উইথ গেজেট নোটিফিকেশন তিনি আমাদের জাতীয় কবি। এখন শুধু গেজেটে তো রাখলেই হবে না, জাতীয় কবির একটা প্রটোকল থাকে। তার প্রতি আমাদের আচার-আচরণ কেমন হবে? তাকে কোথায় রাখবো আমি? আমার জাতীয় প্রোগ্রামে তিনি কোথায় থাকবেন? তিনি তো জাতীয় কবি। সেই জায়গাগুলো আমাদের কিন্তু এখনো গ্যাপ আছে। তো আমরা চেষ্টা করব যে তার প্রটোকল, তার প্রতি আমাদের দায়িত্ব কি হবে? এই সমগ্র বিষয়গুলোকে একটা প্রেসক্রাইবড ফরম্যাটে নিয়ে আসা। সম্ভব হলে আরেকটি আইন তৈরি করা। সেই চেষ্টা আমাদের চিন্তাভাবনা আমাদের আছে। আর নজরুলকে তিনি তো আসলে বিশ্বের কবি। তিনি নিজে তার শেষ অভিভাষণে বলেছিলেন যে, "আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি এই দেশেরই এই সমাজেরই নই। আমি সকল দেশের সকল মানুষের।" তো সকল দেশের সকল মানুষের এই কবিকে সকলের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের বাংলাদেশের। যেহেতু তিনি বাংলাদেশের জাতীয় কবি। তো সেইজন্য তার যেই সাহিত্য সমগ্র সৃষ্টি আছে সেইগুলোকে
পৃথিবীর প্রধান প্রধান ভাষায় অনুবাদ করবার একটা কাজ আমরা হাতে নিয়েছি। সেটা আপনাদেরও সহযোগিতা চাই। আমরা অফিসিয়ালি হয়তো আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেব যে যে যেভাবে পারেন। আমরা জানি না পৃথিবীর কোথায় লুকিয়ে আছেন নজরুল গবেষক বিশারদরা। কারণ নজরুল এমন একটি সত্তা, যেটা উইলিয়াম রেডিস বলেছেন, যে পৃথিবীর যত জায়গায় কবিতার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দিবেন কাজী নজরুল ইসলাম। উইলিয়াম রেডিস একজন ইংরেজ সাহিত্য সমালোচক। নজরুল অ্যান এভালুয়েশন এই বইয়ের মধ্যে তিনি এই কথা লিখেছেন যে পৃথিবীর যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দেবেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ তিনি সকলের আবেগ অনুভূতি পঞ্জিত ব্যথা বেদনা তিনি ধারণ করেছেন। তাকে যেখানে নিয়ে যাওয়া যাবে সেখানেই তাকে সবাই লুফে নিবে। তো সেই জায়গাগুলো আমাদের টাচ করতে হবে। তো এরপরে দেখুন যে নজরুলের যে আমি বলবো যে আমাদের সংবিধানে নজরুল এখনো অন্তর্ভুক্ত হননি। তো সেইটা আমাদের চিন্তা ভাবনা আছে, সংবিধানে কিভাবে জাতীয় কবিকে ইনকর্পোরেট করা যায়, সেই চেষ্টাটি আমরা করব। তারপরে নজরুলের সাহিত্য সমগ্রকে সকলের মাঝে পৌঁছে দেওয়া, গ্লোবালি তো বললাম এবং লোকালিও সকলের মাঝে। নজরুলের চাহিদা আছে, কিন্তু আমরা যোগান দিতে পারছি না। নজরুলের কবিতা একজন মাঠের কৃষক, আপনারা দেখেছেন ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিও, একজন মাঠের কৃষক তিনি বিদ্রোহী কবিতা আবৃত্তি করছেন মুখস্থ। আবার আরেক দিকে ডেভিড লি নামে একজন ইংরেজ কবি, এটা তৌফিক জহির ভাই ভালো বলতে পারবেন, আপনার তাদের সাথে কানেক্টিভিটি আছে, গ্লোবাল পয়েন্টস যারা আছেন এখন। তো তিনি, আমরা গত কয়েকদিন আগে আমরা দেখেছি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে গেছে, তিনি ইংরেজিতে নজরুলের বিদ্রোহী কবিতা পড়ছেন, এবং পড়ছেন বললে ভুল বলা হবে, মনে হচ্ছে তার সারা শরীরে রক্তকণিকা আন্দোলিত হচ্ছে এই বিদ্রোহী কবিতার মাধ্যমে। তার সাধারণ একজন কৃষক থেকে শুরু করে সেই একজন ব্রিটিশ কবি, সবাইকে সমভাবে আকৃষ্ট করেন কাজী নজরুল ইসলাম। তো সুতরাং কাজী নজরুল ইসলামকে সবার মাঝে পৌঁছে দিতে হবে, সেই কাজটা আমরা এখনো অনেক দূর বাকি, আমরা এখনো ওই অর্থে আমরা করতে পারছি না বলতে হবে আসলে। তারপরে নজরুলের অনেক স্মৃতিচিহ্ন যেগুলো হারিয়ে গেছে, অনেক স্মৃতিচিহ্ন, সেগুলো তো আর খুঁজে পাওয়া যাবে না। যেমন যেই বাড়িতে কাজী নজরুল ইসলাম থাকতেন ধানমন্ডিতে, সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, দুর্ভাগ্যজনক। পৃথিবীর এরকম মহান ব্যক্তিত্বদের স্মৃতিচিহ্নগুলো কেউ ভাঙে না, সংরক্ষণ করে, কিন্তু আমরা ভেঙে ফেলেছি, ভেঙে সেইখানে নতুন ভবন করা হয়েছে। তো যা হারিয়ে গেছে তা তো ফিরিয়ে আনা যাবে না। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নজরুলের স্মৃতিচিহ্ন যেগুলো অনাদরে অবহেলায় অবশিষ্টটুকু পড়ে আছে, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চেষ্টা করছি। আরেকটি বিষয় হলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নজরুল গবেষণা কেন্দ্র বা নজরুল চেয়ার ছিল, সেগুলো এখন ওই অর্থে অ্যাক্টিভ নেই, সেগুলোকে অ্যাক্টিভ করবার জন্য আমরা বলে যাচ্ছি। তারপরে পাঠ্যপুস্তকে, সিলেবাসে নজরুলকে, বিশেষ করে যারা সাহিত্যে, যারা স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন সাহিত্যে, তাদের সিলেবাসে নজরুল একেবারেই কম। আমি জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এই নজরুল জয়ন্তীতে গিয়েছিলাম। তো আমি জিজ্ঞেস করেছিলাম নজরুলকে কতটুকু পড়ানো হয়, আমি চেক করে দেখবো, যাচাই করে দেখতে হবে বিষয়টা। আমাকে বলা হয়েছে 20 নাম্বার পড়ানো হয় নজরুলকে নিয়ে, 20 নাম্বার। আবার কোথাও এমন যে নজরুল না পড়েও বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স পাশ করা যাবে। আমরা এটা দেখতে চাই না, কারণ নজরুল একদিকে তিনি সাহিত্যের একটি বিশাল একটা সাম্রাজ্যের অধিকারী, আরেক দিকে তিনি মানব মুক্তির যেই বলিষ্ঠ দর্শন উপস্থাপন করে গেছেন, সেটা মানুষের জন্যেই, মানব সভ্যতার স্বার্থেই তাকে চর্চার মধ্যে আনতে হবে। সুতরাং সিলেবাসে নজরুলকে আমরা যথাযথভাবে আনবার চেষ্টা করব, বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে নজরুলকে আনবার চেষ্টা করব। নগরের বাইরে, প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে বা মফস্বল শহরগুলোতে নজরুল সঙ্গীত শিখবে কোথায়, সেই সুবিধাটুকু আমরা এখনো হয়তো পৌঁছে দিতে পারছি না।
তো সেটা আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় নজরুলকে যেন আমরা পৌঁছে দিতে পারি এবং এই সবগুলো কাজই আমি বলব যে দেখুন, নজরুলের জন্যে না। আমি শুরুটা করেছিলাম যে নজরুলকে আমি ভালোবাসি আমার জন্যে এবং এখনো বলতে চাই যে নজরুলকে নিয়ে আমরা যে এই কাজগুলো করব বা করছি, সেগুলা কিন্তু নজরুলের জন্যে না। সেগুলো আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্যে, আমাদের সমাজের জন্য এবং বৃহত্তর অর্থে গোটা মানব জাতির জন্যে। তো সুতরাং এই কাজের মধ্যে সকল মানুষ সম্পৃক্ত হবেন এই প্রত্যাশা আমাদের। অসংখ্য ধন্যবাদ জিয়াদউদ্দিন, নজরুল গবেষক, সদস্য ট্রাস্টি বোর্ড, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং যুগ্ম সচিব অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তার কাছ থেকে আমরা দীর্ঘক্ষণ আসলে কয়েকটি প্রশ্ন টোকা দিলাম। টোকা দিয়ে বারুদ যেভাবে জ্বলে ওঠে সেভাবে তিনি জ্বলে উঠলেন এবং আমরা ভেবেছিলাম যে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম এই সিরিজটি আমরা একটি পর্ব করে আমরা ক্ষান্ত হব, কিন্তু আসলে যে জায়গায় আমাদের ক্ষুধাটা জেগে উঠলো আজকে সেটি হলো একজন কৃষক থেকে ডেভিড লি পর্যন্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই সময়ের যে কয়জন হাতে গোনা কবি, তাদের কবিতা আবৃত্তি এবং কবিতার লেখনের মধ্যে মানুষ বুঁদ হয়ে যায়, তাদের মধ্যে ডেভিড লি একজন রয়েছেন। তো ডেভিড লি পর্যন্ত যখন আজকে আমাদের আলোচক মোহাম্মদ জিয়াদউদ্দিন পৌঁছে গিয়েছেন, তো আমরা এই আলোচনাটি যেহেতু আমাদের সময়ের একটা বিষয় থেকেই যায়, তো আমরা এই আলোচনাটি দর্শকদের অনুরোধে এবং কয়েকটি রিকোয়েস্ট আমার মেসেঞ্জারে এসেছে, আমরা এটি কয়েকটি পর্বে বিভক্ত করব। অবশ্যই মোহাম্মদ জিয়াদউদ্দিন নজরুল গবেষক এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সরকারি কর্মকর্তা, তার কাছ থেকে সময় নিয়েই আমরা চেষ্টা করব আগামী ঈদের পরে দু একটি বুধবার তার কাছ থেকে সময় নিয়ে আমরা আরো দেড় ঘন্টা করে এই পর্বটিকে আমরা এই যে কৃষক যে বিদ্রোহী কবিতা আবৃত্তি করছেন এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই মুহূর্তে সবচাইতে দামি অর্থাৎ সবচাইতে প্রমিনেন্ট যে পোয়েট মিস্টার ডেভিড লি, তাকে আমি চিনি, তার কবিতা, তিনিও বিদ্রোহী কবিতা, জানতাম না এটি আসলে। তো এটা আমার জানার কোনো শেষ নেই এবং শেখার কোনো শেষ নেই। তো যেহেতু জিয়াদ সাহেব একজন নজরুল গবেষক, তার মুখ থেকে কিছু জিনিস আমরা জানলাম এবং নজরুলের যে অধ্যয়ন, বিশ্ববিদ্যালয়ে নজরুলের পাঠ এবং গণমানুষের হৃদয়ে নজরুল, এইগুলো বিষয় নিয়ে আমরা আগামী ঈদুল আজহার পরে আরো দু তিনটে সেশন করতে চাই জিয়াদউদ্দিন সাহেবের সঙ্গে, যদি উনি আমাদেরকে সময় দেন। তাহলে উদ্যান লিটল ম্যাগাজিন এবং উদ্যান অনলাইন টেলিভিশন, উদ্যান প্ল্যাটফর্ম অত্যন্ত গৌরবান্বিত বোধ করবে এবং আমরা কৃতজ্ঞ থাকবো এই জন্য যে উনি আমাদেরকে সময় দিলেন এবং এগুলো ডিসকোর্স গুলো আমরা রেখে দেবো আগামী 20, 30, 40, 50 বছর পরে পৃথিবীতে যারা নজরুল গবেষণা করতে আসবেন, যারা নজরুলকে ব্যাখ্যা থেকে যারা শিক্ষা নেবেন তাদের জন্য এই আলোচনাগুলো হয়ে থাকবে মাইল ফলক বলে আমরা বিশ্বাস করি। কারণ আজকের আলোচনাগুলো আমি হয়তো 4টি বা 5টি প্রশ্ন করেছি, কিন্তু উনি 1.5 ঘন্টা ব্যাপী যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা অত্যন্ত মূল্যবান। কারণ এখনো বিশ্ববিদ্যালয়ে আমি নাম বলছি না, আমি জানি কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে নজরুলকে পাঠ না করে অনার্স মাস্টার্স করা যায়। এটি একটি চরম লজ্জাজনক ব্যাপার যে বাংলা সাহিত্যে আমি পাশ করছি অনার্স মাস্টার্স, কিন্তু নজরুলকে না পড়ি। তো নজরুল পাঠ না করে আমি কি করে অনার্স মাস্টার্স করছি? তাহলে আমার শিক্ষার অর্থাৎ জাতির সামনে একজন আইকনকে দাঁড় করাতে হয়, যে আইকনকে দেখে জাতির তরুণ প্রজন্মরা আগামী দিনের সামনের দিকে এগিয়ে যায়। তো নজরুল তো আমাদের সামনে সেই ধরনের একটি আইকন। তো আইকনকে না পড়ে, আইকনকে না জেনে আমি এই জাতির ভিত কি করে গড়ছি বা আগামী দিনে এই জাতিকে আমি সামনের দিকে কি উপহার দেব, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তী সেশনে মিস্টার জিয়াদউদ্দিন সাহেবের সামনে। আপনাকে অত্যন্ত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি এই জন্য যে আপনি আপনার মহামূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন আজকে এবং ভবিষ্যতে আমরা আপনার কাছ থেকে আরো কিছু জানবো, আমরা আরো কিছু প্রশ্ন আপনার সঙ্গে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত দর্শকরা ভালো থাকবেন এবং আমার যে সমস্ত বিদেশি বন্ধুরা অনুষ্ঠানে দেখছিলেন তারা বারবার আমাকে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠাচ্ছেন যে হোয়াটস গোয়িং অন। তো আমি তাদের উদ্দেশ্যে 1 মিনিট কথা বলতে চাচ্ছি আর কি, আপনার অনুমতি ক্রমে জিয়াদউদ্দিন। আপনি যদি বলেন তাহলে আমি 1 মিনিট কথা বলবো ওদের কাছে আর কি। My dear all fellows and friends who are watching this show across the world, we are discussing today about our national poet Kazi Nazrul Islam. Today, the Nazrul researcher Mr. Ziauddin has to discuss about Nazrul boyhood, childhood, his struggle, and his all the important poems like the rival poet Bidrohi,
the most important poem of Kazi Nazrul Islam he has written is 1921, the last week of the December. Until 103 years later, this poem is too much. Similarly, popularity is going on same to same the before before he has written until today, its popularity is same. So Mr. Researcher, Mr. Jaiduddin has to discuss very good and very examples he has to discuss about these things, and we are very much pleased, and we are very much we are today very much rich. We feel very rich today because his researchers, his deliver some speech, give us some knowledge, show us some ways, show us some path which we can follow, we can give our life very much well and struggle. Thank you very much, my friend, who are watching across this world. And today, 32 countries and 75 group has to be shared this program. And after Eid ul Adha, the most sacrificing festival of Muslim community is going on 7th June. So after the Eid ul Adha, we will again come back this program. So, friends, I hope you will be stay on the time with the Uddan platform, with the Little Magazine. Thank you very much. জিয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং আমরা আশা করছি আপনার কাছ থেকে আমরা আরো 3-4 ঘন্টা সময় নেব দুদিন শেষ। যদি আপনি আমাদেরকে সময় দেন, আমরা অত্যন্ত উপকৃত হব এবং আপনার কাছ থেকে আমরা আরো জানবো, আরো শিখবো, আরো শুনবো। থ্যাংক ইউ। আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি এবং উদ্যান টেলিভিশনের প্রতি এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।